আসসালামু আলাইকুম। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি আপনার ঘুমটা খুলে দেখতাম। জি অবশ্যই। আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমার একটা শত্রু আছে, ওই শত্রুর কণ্ঠ কেন জানি সব জায়গায় পাই। তাই আমারও কেমন যেন আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগার তো কথা না, কারণ আমি যতটুকু জানি আপনি তো দেশের বাহিরে থাকতেন, আমাদের দেখা হয় নাই, আর হবে কিভাবে? আমি তো আপনাকে দেখতেও যাই নাই। আমার ভাইয়া আব্বু আম্মু গেছিল, আমি শুধু আপনার ছবি দেখেছি, বাট চিনার কথা না তো। আমিও তো আপনাকে ছবিতে দেখেছি বাট আপনাকে তো চিনতে পারি নাই, কিন্তু এখন একজনের মতো কণ্ঠ আসছে। আমার তো সেম মনে হচ্ছে, আমার খচ্চর ম্যামের মতো। নয়নের মুখে ম্যাম শুনে নদী বেশ অবাক হয়ে যায়। ঘোমটা খুলে নদী চোখ বড় বড় করে তাকালো। নয়ন হাসি মুখে নদীর দিকে তাকাতে ভয়ে লাফ দিয়ে খাট থেকে পড়ে গেল। নদী লাফ দিয়ে খাট থেকে নেমে বলল, ফালতু ছেলে, তুই এখানে কি করস? আপনি এখানে কি করেন? আমার বউ কোথায়? ওই তোর কিসের বউরে? তুই কে? এইখানে তো রাফির থাকার কথা। আপনি এখানে কি করেন? এখানে তো ইভার থাকার কথা। তুলি পালিয়ে গেছে, ওই বিয়ে এখন করতে চায় না। কি আমার ভাইয়া, ও তো পালিয়েছে, এই বিয়ে করবে না, রাইসাকে নিয়ে চলে গেছে। মান সম্মানের জন্য আমি এখানে বিয়ে করতে রাজি হয়েছি। আমি তো মান সম্মানের জন্য বিয়ে করেছি, বাট আমি কিনা তোকে বিয়ে করলাম। উফ, রাগে শরীর জ্বলছে। ধ্যাত, রাখেন আপনার রাগ, আমার কেমন লাগছে। উফ আল্লাহ, এ কোন বিপদে ফেললো। কলেজেও ভয়ে ভয়ে থাকতে হয়, আর এখন কিনা আমার শত্রুকে আমি আমার ঘরে টেনে নিয়ে এসেছি। আল্লাহ আমাকে তুলে নিয়ে যাও। নয়নের কথা শুনে নদী রেগে মারতে যাবে, নয়ন সাথে সাথে হাত ধরলে নদী আরো রেগে বলে, এত বড় সাহস আমার হাত ধরস? দেখেন, আপনি এখন আমার ম্যাম না, আপনি আমার বউ। দেখেন, বাসর ঘরেও আমাকে মারবেন না। এখন আমাকে রেসপেক্ট করেন, আমি আপনার হাজবেন্ড। রাখ তোর হাজবেন্ড। আমার হাঁটুর বয়সের পোলা নাকি আমার জামাই? মন চাচ্ছে বাপ মায়ের উপরে ভূমিকম্প তুলে দেই। ভূমিকম্প কিভাবে তুলে? নয়ন, আমাকে রাগাবি না বলে দিলাম। আপনি তো সবসময় রেগে থাকেন, কবে বা আপনাকে শান্ত দেখছি। নয়নের কথা শুনে রেগে নদী থাপ্পড় মেরে দিল। নয়ন গালে হাত দিয়ে চুপচাপ খাটের উপরে বসে থাকলো। নদী রেখে ফুল সব ছিঁড়ে ফেললো। সাথে সাথে নয়ন নদীকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নয়নের স্পর্শে নদী কেঁপে উঠল। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ওই হাত দিবি না আমার শরীরে, ভুলে যাস না আমি তোর ম্যাম। এখন বউ ম্যাম ভেবে লাভ নাই। থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে যা, মেজাজ খারাপ হয়ে আছে কিন্তু। কোথায় যাব? ঘুম পাচ্ছে, ঘুমাবো। নয়ন শুয়ে পড়ল। নদী নয়নের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে লাগলো। নদী লাগেজ থেকে শাড়ি নিয়ে অসমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নয়নের পাশে শুয়ে পড়ল। নদী নয়নের দিকে ঘুরে তাকালো। নদী নয়নের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, এই ছেলে কিনা আমার স্বামী, ভাবতে নিজের উপরে রাগ হচ্ছে। নদী কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নদী চোখ খুলে নয়নকে দেখতে না পেয়ে সাইডে তাকাতে চোখ কপালে উঠে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, এই ছেলে আবার নামাজও পড়ে, সব সময় মারামারি, সবার সাথে দুষ্টুমি করে যায়। এই ছেলে আবার সকালে নামাজ পড়ছে। নয়ন মোনাজাত শেষ করে নদীর দিকে তাকাতে নদী উঠে বসলো। নয়ন জায়নামাজ থেকে উঠতে যাবে, নদী বলে ওঠে, যায় নামাজ তুলো না যেন, আমি ওযু করে আসছি। নদী কথাটা বলে চলে গেল। নয়ন উঠে আলমারি থেকে কোরআন শরীফ বের করে বারান্দায় চলে গেল। নয়ন বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতে লাগলো। নদী ফ্রেশ হয়ে ওযু করে বের হলে কোরআন তেলাওয়াতের শব্দ শুনে বেশ অবাক হয়ে গেল। নদী জায়নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ হলে নদী জায়নামাজ তুলে কোরআন শরীফ তেলাওয়াত করার শব্দে অনুসরণ করে বারান্দার দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতে দেখে নয়ন তেলাওয়াত করছে। নদী মুগ্ধ হয়ে ওর পিছনে দাঁড়িয়ে থেকে শুনতে লাগলো। 40 মিনিট পর নয়ন পড়া বাদ দিয়ে পিছনে তাকাতে যাবে, নদী তাড়াতাড়ি করে সরে গেল। নয়ন উঠে বারান্দা থেকে বের হয়ে আলমারিতে কোরআন শরীফ রাখতে নদী বলে ওঠে, তুমি নিচে গেলে পোশাক চেঞ্জ করে নাও, না হয় গোসল করে ফেলো। কেন? কেন বোঝো না নাকি? ও বুঝেছি, বাট ঠেকা পড়ে নাই। নয়ন কথাটা বলে বের হতে গেলে নদী উঠে নয়নকে পেছন থেকে ধরে সামনের দিকে ঘোরালে নয়ন টাল সামলাতে না পেরে সোজা নদীর উপরে গিয়ে পড়ল। নদীর বুকের উপরে মুখ ঢেকে গেল। নদী কেঁপে উঠল। নয়ন মুখ তুলতে নদীর ধবধবে সাদা শরীরের কিছুটা অংশ দেখে নয়ন কিছু করতে যাবে, সাথে সাথে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নয়ন নিজেকে সামলিয়ে নিল। নদী রেগে পড়ল, যেটা বলছি ওইটা করো। যা হয় নাই শুধু শুধু সবাইকে মিথ্যা প্রমাণ করার কি দরকার?
কি বলতে চাচ্ছ তুমি? এখন যদি আমরা দুজন এইভাবে যাই, সবার মনের উপর দিয়ে কি যাবে কোনো ধারণা আছে? আমাদের মাঝে যেমন সম্পর্কই থাক, বাহিরের দুনিয়াতে আমাদের স্বামী স্ত্রী হয়ে থাকতে হবে। নদী চিল্লিয়ে কথা বলে নয়ন ভয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। নয়ন গোসল করে বের হলো, নদীও চলে গেল। নয়ন রুম থেকে বের হয়ে গেল। নদী গোসল করে শাড়ি পরে নিচে চলে আসলো। নিচে আসলে দেখে নয়নের বোনের সাথে মারামারি করছে। নয়নের আম্মু বলল, নয়ন, কি শুরু করছোস? নতুন বউ যদি দেখে তুই এখনো তোর বোনের সাথে মারামারি করছোস, এসব দেখলে কি ভাববে? আমি কি করছি? তোমার মেয়ে তো আমাকে আগে রাগালো। আমি কি বলছি কিছু? ভাইয়া চুল ছাড়, ভাইয়া ছাড়, ভাবি এসেছে। আতিয়ার কথা শুনে সবাই সামনের দিকে তাকাতে দেখে নদী তাকিয়ে আছে। নয়ন তাড়াতাড়ি করে চুল ছেটে দিল। নদী বলে ওঠে, তুমি কি বাহিরেও যেমন ঘরেও তেমন? ওই বড় হয়েছে, তুমি ওকে এভাবে মারছো কেন? ভাবি, ওই আমাকে মাঝে মাঝে মারে, আপনি কিছু বলেন? বৌমা, ওরা এমনই, বাদ দাও তো। তুমি বসো বৌমা, আমি তোমায় চা দিই। আম্মু, চা দিতে হবে না। আম্মু, কি কি রান্না করা লাগবে আমাকে একটু বললে ভালো হতো। এই মেয়ে বলে কি? না থাক, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এখানে বসো তো। বৌমা বসো, তোমাকে কিছু করার লাগবে না, তোমার দুই শাশুড়ি আছে। এটা হয় না। নদী জোর করে নয়নের আম্মু ছাত্রীর সাথে রান্নাঘরে চলে গেল। নয়ন আতিয়ার মাথায় টোক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আতিয়া বকাঝকা করতে থাকলো। সন্ধ্যার দিকে নয়ন বাসায় আসলে দেখে সবাই বসে আছে। নয়ন সবার সাথে কৌশল বিনিময় করলো। সবার সাথে কথা বলে নয়ন রুমে চলে গেল। রুমে গেলে দেখে নদী রেডি হচ্ছে। নয়নকে দেখে বলল, পাঞ্জাবি পায়জামাটা পরে নাও। ওয়েট। নয়ন খাটের উপর থেকে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরে বের হলো। নদী বলে উঠল, নিচে চলো, বের হতে হবে। নয়ন লাগেজ নিয়ে নদীর পিছন পিছন যেতে লাগলো। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। নদীদের বাসায় গেলে নয়ন অবাক হয়ে গেল। নয়নকে দেখে নদীর চাচাতো বোন বলে ওঠে, নয়ন, তুই এখানে? আপুর বিয়েতে তুই আপুর পাশে দাঁড়িয়ে আছো? তুলি, এটা কি ধরনের ব্যবহার? চাচু, ওই আমার ফ্রেন্ড, সমস্যা নাই। ও তো নদী আপুকে সহ্য করতে পারে না। আপু, তুমি কি বিয়েতে ওকে দাওয়াত দিয়েছিলে? নয়ন, তুই শত্রুর বিয়ে খাইতে এসেছস? তুলি কথাগুলো বলে হাসতে লাগলো। সবাই অবাক হয়ে তাকালো। নয়ন নদীর দিকে তাকালো। নদীর আব্বু বলে ওঠে, এসব কি বলছো? নয়ন, তুমি নদীকে শত্রু ভাবো? না আঙ্কেল, কি বলেন? নিজের বউকে কেউ শত্রু ভাবে নাকি? নয়ন নদীর হাত ধরলে নদী অবাক হয়ে ওর দিকে তাকালো। তুলি বলে ওঠে, কি, নদী তোর বউ? আর আপু ওই তোমার হাত ধরে আছে আর তুমি তাকিয়ে আছো? তুই চুপ কর। নয়ন আমার হাজবেন্ড। নদীর কথা শুনে তুলি ভেবাচাকা খেয়ে বলে, আপু, তুমি ঠিক আছো? আমার বিয়ে তো রাফি ভাইয়ার সাথে হওয়ার কথা ছিল। নয়ন কই থেকে আসবে? আমি ঠিক আছি, নয়ন আমার হাজবেন্ড। আর তুই সামনে থেকে সরে। নদী তুলিকে সরিয়ে দিয়ে নয়নের হাত ধরে নিয়ে গেল। রুমে গেলে নদী নয়নের হাত ছেড়ে দিয়ে বলল, ওইদিকে ওয়াশরুম যাও, ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নাও, আমি আসছি। নদী কথাটা বলে বের হয়ে গেল। নয়ন লাগেজ থেকে পাঞ্জাবি পাজামা বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে বসে থেকে ফেসবুকিং করতে লাগলো। নদীর কাজিনরা এসেছে, নয়নকে ধরে নিয়ে গেল। সবার সাথে 12টা পর্যন্ত আড্ডা দিয়ে খাবার খেয়ে রুমে গেল। নয়ন রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নদী এসে দরজা লাগিয়ে দিয়ে খাটের কাছে আসতে আসতে বলল, কি ব্যাপার, ঘুমাও নাই? ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আর লাইটটা জ্বালানো থাক, ফাজিলগুলো আশেপাশে ঘুরে করবে। 1 ঘন্টা পর লাইট অফ করে দিব, তুমি ঘুমাও। নদীর কথা শুনে নয়ন কিছু না বলে ফোনটা রেখে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। নদী ল্যাপটপ নিয়ে আছোয়া হয়ে কারোর সাথে SMS করতে লাগলো। হঠাৎ করে খেয়াল করলো নয়ন বারবার নড়াচড়া করছে। এই পাশ থেকে ওই পাশ হচ্ছে। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ঘুমাচ্ছ না কেন? এভাবে ছটফট করছো কেন? সরি ম্যাম, ঘুম আসছে না। আচ্ছা, আর 15 মিনিট পর লাইট অফ করে দেই, তারপর ঘুমাও। বোঝো তো, কাজিনরা আছে, ভাবিরা সব মজা নিচ্ছে, এখান দিয়ে ঘুরুঘুরি করতেছে, পায়ের আওয়াজও পাচ্ছ। সমস্যা নাই ম্যাম। নয়ন কথাটা বলে ওপর হয়ে পেটে হাত দিয়ে শুয়ে পড়ল। নদী নয়নের কণ্ঠ এত নরম দেখে বেশ অবাক হয়ে গেল। ওপর হয়ে শুয়ে পেটে হাত দেওয়া দেখে বলল, নয়ন, তোমার কি পেটে ব্যথা করছে? না, কিছু না। দেখি আমার দিকে ঘুরো। কি নদী নয়নকে জোর করে নিজের দিকে করলো। নয়নের মুখ দেখে বলল, হয়েছে দেখি? নদী নয়নের হাত 2 পায়ের মাঝখানে দেখে বলল, কি ব্যাপার, ওইখানে এইভাবে ধরে আছো কেন?
তুমি কি ব্যথা পেয়েছো নাকি? চোখে পানি টপ টপ করছে, মনে হচ্ছে টুস করে পানি গড়িয়ে পড়বে। আপনি কাজ করেন, আমার দিকে তাকাতে হবে না। নয়ন, কি হয়েছে বলো? নদী ধমক দিলেই নয়ন ভয়ে চমকে উঠল। নয়ন বলে ওঠে, তুলি ধাক্কা দিয়েছিল, তখনই সিঁড়ির গ্রিলের কানের সাথে ধাক্কা লাগে, তখন থেকে ব্যথা লাগছে, জ্বালা করতেছে। কি, তুমি ব্যথা পাইছো? একবার আমাকে বললে না কেন? কি বলবো, লজ্জার ব্যাপার, কি বলা যায় নাকি? দেখি, হাত সরাও। নদী নয়নের হাত সরাতে বলে। নয়ন বলে, না ঠিক আছে, আপনি কাজ করেন। থাপ্পড় মারবো একটা, দেখি। নদী নয়নের কিছুটা অংশ বের করলে নদী ভেবে চাকা খেয়ে গেল। নয়ন লজ্জায় অন্যদিকে তাকালো। নদী অন্যদিকে তাকিয়ে চোখটা বন্ধ করে জিহ্বায় কামড় দিয়ে ভাবে, ইস, কি করলাম আমি? ধ্যাৎ, কি যে করি না। তোর এত শরম কেন পাচ্ছি? আমার জামাই তো। নদী হাত দিতে নয়ন কেঁপে উঠল। নদী বলে ওঠে, একটু ফুলে গেছে আর একটু ঝরে গেছে। ওয়েট করো, আমি বরফ নিয়ে আসছি। না দরকার নাই, ঠিক হয়ে যাবে। চুপ করো, বেশি বড় ক্ষতি যে হয় নাই এটাই ভাগ্য ভালো। আর এভাবে কেউ চুপ থাকে পাগল? নদীর রাগ দেখে নয়ন চোখ সরিয়ে নিল। নদী উঠে মিনি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে ওড়না একানে থেকে বরফ রেখে ওখানে ধরতে লাগলো। নয়ন নদীর হাত ধরতে নদী কেঁপে উঠল। নদী অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন বলে ওঠে, ছাড়েন, আমি ধরি। ওকে। নদী ছেড়ে দিলে নয়ন বরফগুলো ধরতে লাগলো। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নয়ন লজ্জায় নদীর দিকে তাকাতে পারলো না। নদী নয়নের দিকে তাকাতে নয়ন চোখটা পড়লে দুজন চোখ সরিয়ে দিল। নদী বলে ওঠে, এইভাবে দেখার কিছু নাই, আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ, সো এত লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। নদী কথাটা বলে মনে মনে ভাবতে লাগলো, উফ নদী, তুই যে কি করিস না। ধ্যাৎ, এমন লজ্জায় পড়তে হবে, আগে জানলে এমন কিছু করতাম না। ম্যাম, আর দিবটা রেখে দেই? ওকে রেখে ঘুমাও, ব্যথা কমে যাবে। আর ওইখানে এটা লাগিয়ে নাও। ধন্যবাদ ম্যাম। নয়ন কথাটা বলে নদীর হাত থেকে নিয়ে ওইখানে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল। নয়ন অনেকক্ষণ পর ঘুমিয়ে গেল। নদী ল্যাপটপে কাজ করতে করতে তখনকার দৃশ্য বারবার মনে পড়তে নদীর সারা শরীরে কারেন্টের ঝটকা লাগতে লাগলো। নদী আর চোখে নয়নের দিকে তাকালে দেখে নয়ন ঘুমিয়ে গেছে। নদী নয়নের দিকে তাকাতে ও ঠোঁটের দিকে নজর গেল। ভাবতে লাগলো, আমার কি ঠিক হবে ঘুমের ঘোরে ওর কাছে যাওয়া? যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? নদী কথাগুলো ভাবতে লাগলো। নদী ভাবতে ভাবতে নদী ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। যত নয়নের ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছিল তত ওর হৃদস্পন্দন বেড়ে যেতে লাগলো। ওর নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। নয়নের ঠোঁটটা স্পর্শ করতে নদী যেন হারিয়ে গেল অজানা সুখে। নয়নের দম বন্ধ হয়ে আসলে নয়ন চোখ খুলে নদীকে দেখে ভয় পেয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে বলল, ম্যাম, আপনি আমাকে মেরে ফেলতে নিয়েছিলেন। আমার সাথে আপনার শত্রুতা আছে তাই বলে আপনার বাসায় নিয়ে এসেছে, আমাকে মেরে ফেলতে চাইলেন। নয়নের কথা শুনে নদী ভ্যাপাচাকা খেয়ে গেল। নদী কি বলবে বুঝতে পারলো না। নদী তোতলাতে তোতলাতে বলল, দূর, আমি ঘুমের ঘোরে কি করছি আমি জানি নাকি? আমি কখন ঘুমিয়ে গেছিলাম? আমি তো স্বপ্ন দেখলাম আমি চকলেট খাচ্ছি, কে যেন কেড়ে নিতে যাচ্ছিল, আমি শক্ত করে মুখ দিয়ে চেপে রাখছি, তখনই তুমি ধাক্কা মারলে, তখন আমার ঘুম ভেঙে গেল। আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা? নিজেই ভেবে দেখো, আমি তোকে মারতে চাইলে গতকাল মারতে পারতাম, মেরে রাখলে বলে দিতাম ঘুমের ভেতরে মৃত্যু হয়েছে, সবাই বিশ্বাস করতো। বাট আমি কি এত বোকা যে আমার বাপের বাড়িতে তোকে মারবো? তুই এখানে মরলে আমাদেরই তো ক্ষতি। নদীর কথা শুনে নয়ন বলে, কথায় যুক্তি আছে। যাই হোক, ঘুমের ভিতরে এইসব কি স্বপ্ন দেখেন? আর একটু হইলে দম বন্ধ হয়ে যেত। সরি, আয় ঘুমা। নয়ন খাটে শুয়ে পড়ল। নদী মনে মনে ভাবতে লাগলো, থাক, পাগল হয়ে যাচ্ছি নাকি? ওর প্রতি এসব কি ফিলিংস নিয়ে আসছি? ওই আমার ছোট, ওর সাথে এসব ছি। নয়ন নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আসলে উনি স্বপ্ন দেখছিল নাকি আমাকে কিস করছিল? ঠোঁট ভেজা দেখে তো মনে হচ্ছে ইচ্ছা করে খাচ্ছিল। কাহিনী কি? উনি কি আমাকে কাছে চাচ্ছে নাকি? আমি স্টুডেন্ট হয়ে দেখে লজ্জায় কিছু বলছে না। ওয়েট, ট্রাই করে দেখি তো। নয়ন 16 মিনিট পর ঘুমানোর ভান করে নদীর উপরে হাত তুলে দিল। নদীর দিকে ঘুরে তাকাতে দেখে নয়ন ঘুমিয়ে গেছে। নদী ঘুমের ভান করে নদীর বুকে হাত রাখলো। নদীর নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। নয়নের হাত লাগতে লাগলো। নয়ন আর একটু বোঝার জন্য নদীর পায়ের মাঝখানের দিকে পা তুলে দিল। নদী খাটের চাদর খামচে দিয়ে চলল। নদীর নিঃশ্বাস জোরে জোরে নিতে দেখে নয়ন মনে মনে ভাবলো, হা হা, দেখা যাক কতক্ষণ আমার থেকে দূরে থাকেন মাই ডিয়ার ম্যাম।
নয়ন নদীর বুকে মাথা রাখতে নদী আস্তে আস্তে বলে ফেলল। উফ, এই ছেলে আমাকে পাগল করে দিবে। ইস, কি যে করব, কি এক অবস্থা। নিজের উপরে রাগ হচ্ছে। আগে থেকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে নিতাম, কলেজের মতো ওইরকম ব্যবহার না করতাম, তাহলে তো আমাকে একটু হলেও কাছে টেনে নিত। আমি যত দূরে সরানোর চেষ্টাই করি না কেন, তাও আমার কাছে আসার চেষ্টা করত। সব নিজের পাকনামির ফল। না, না পারছি নিজের থেকে আদর করতে, আর না পারবো ওকে নিজের প্রতি আকর্ষণ করতে। নদীর কথাগুলো শুনে নয়ন নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। নয়নের মুখে হাসি দেখে নদী এক ঝটকায় হাত পা সরিয়ে দিয়ে বলল, ওই, তুই ঘুমাস নাই? নদীর কথা শুনে নয়ন কিছু না বলে সোজা নদীর কাছে গেল। নদীর গলার দিকে আগাতে নদী পিছনের দিকে ঝুঁকতে খাটের সাথে পিঠ লেগে গেল। নয়ন নদীর দুই হাত খাটের সাথে ধরে গলায় কিস করতে লাগলো। নদী মুখে বলতে লাগলো, এই কি কি করছিস? ছাড় আমাকে। এইটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ভালো খারাপ পরে দেখা যাবে, আগে তো আদর করে নেই। নয়ন নদীর উপরে ঝাঁপিয়ে পড়লো। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝাঁপিয়ে পড়লো নয়নের উপরে। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। দুজন আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী নয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর দুজন লজ্জা পেয়ে একে অপরের থেকে দূরে সরে গেল। নয়ন কিছুক্ষণ পর বলল, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? এত লজ্জা পেয়ে কি লাভ? কলেজে শিক্ষিকা শিক্ষার্থী, বাট বাসায় তো হাজবেন্ড ওয়াইফ, তো তাই না? কিন্তু যা ঘুমা। তখন তুমি করে বলেন, শুনে ভালোই লাগলো। বউ বউ ফিল পেলাম আপনার ভিতরে। এখন ওই কলেজের খচ্চর ম্যামের মতো লাগছে। নয়নের কথা শুনে নদী রেগে পিছনে ঘুরে বলল, কি বলি আমি? খচ্চর ম্যাম? নয়ন তাড়াতাড়ি করে খাট থেকে নেমে বলল, আপনাকে কিছু বলি নাই তো? কাকে বললি? কলেজের ইংলিশ টিচার। ইংলিশ টিচার কে? আপনার মতো দেখতে, নামও আপনার সাথে মিলে যায়। আপনার সাথে 100%-এর ভিতরে 99% মিলে যায়। কি? হ্যাঁ, আমার ম্যাম রাক্ষসী ছিল, বাট আপনি তার সব গুণ রেখেছেন। বাট আপনার তখনকার সেবার জন্য 1% ভালো দিক পেলাম, তাই 100%-এর ভিতরে 99% ওনার সাথে মিলে। আমি এত খারাপ? তোকে তো আমি। নদী মারতে যাবে, সাথে সাথে নয়ন দৌড়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে নয়ন বের হতেই নদী নয়নের দিকে ভ্রু কুচকে তাকালো। নদী মনে মনে বলতে লাগলো, এটাকে বাচ্চা বলে সব থেকে বড় ভুল হবে। আরো সুযোগ দিলে 10 বাচ্চার মা বানিয়ে দিবে। ছি, কি সব ভাবি। ঘুমা নদী। নদী চোখটা বন্ধ করলে নয়নের বডির চোখের সামনে ভাসলে নদী আর চোখে দেখতে লাগলো। নয়ন শার্ট প্যান্ট পরে নদীর পাশে গিয়ে শুয়ে পড়লো। নদীর দিকে তাকাতে নদী বলে উঠলো, কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? আপনার পায়ের উপরে সাইয়াটা টেনে দেন তো, এমন দেখলে নেশা লেগে যায়, মনটা চাচ্ছে। নয়ন নদীর পায়ে স্পর্শ করলে নদী কেঁপে উঠলো। নদী তাড়াতাড়ি করে শুয়ে দিয়ে পা ঢেকে দিল। নয়নের চোখ পেটের দিকে গেলে নয়ন শরীর গরম হতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, ম্যাম, আর একবার করতে দিবেন? প্রমিস করছি, আপনি গতকাল যা বলবেন সব শুনবো। আর একবার করতে দেন প্লিজ প্লিজ। দূরে থাক, আমি হাঁটতে পারবো কিনা সন্দেহ। বদমাইশ তুই। ব্যথা কম দিয়েছিস, আবার দেওয়ার চিন্তায় আসিস, তাই না? নদীর কথা শুনে নয়ন খাট থেকে নেমে খাটের কাছে বসে নদীর পাত্রটি ধরে বলল, বউ প্লিজ প্লিজ দাও না, তোমাকে আমি প্রতিদিন চকলেট নিয়ে এসে দিব, প্লিজ দাও না আর একবার। এই কি করছিস? পা ছাড়। পাগল হয়ে গেছিস নাকি? নদীর কথা শুনে নয়ন উঠে বলে, বউ আর একবার দাও না, তোমাকে ব্যথা বেশি দিব না, এখন দাও, আর চাইবো না, প্লিজ দাও না। এইবার দিলে তোমার ব্যথা না ঠিক হওয়া পর্যন্ত আর চাইবো না। নয়ন অনেকক্ষণ অনুরোধ করতে লাগলো। নদী বলে ওঠে, ঠিক আছে, বাট পরে চাইলে তোর খবর আছে। নদীর কথা শেষ হওয়ার আগে নয়ন ঝাঁপিয়ে পড়লো। নয়ন নদীকে কিস করতে লাগলো। কিস করতে করতে নিচের দিকে গেল। পেটের কাছে যেতে নদী নয়নের মাথা চেপে ধরে চোখটা বন্ধ করে ফেললো। নয়ন কিস করতে লাগলো। নদী নিজের কন্ট্রোল হারিয়ে নয়নের উপরে ঝাঁপিয়ে পড়লো। দুজন মাতাল হয়ে গেল। দুজন হারিয়ে গেল সুখের সাগরে। নয়ন ক্লান্ত হয়ে নদীর উপরে শুয়ে পড়লো। নদীর দিকে তাকিয়ে বলল, এখন কি বেশি ব্যথা পাচ্ছ? কিছুটা কম, বাট ব্যথা করছে এখন। আচ্ছা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলি, কি? তুমি কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নাও তো। কেন? তোমার দিকে তাকালে আমার ভিতরে কারেন্টের ঝটকা লাগে। আপনার 3টা জায়গা দিয়ে চোখ গেলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। নদী ভ্রুকুচকে তাকালে নয়ন দাঁতে দাঁত চেপে ধরল। নদী মনে মনে বলে, কি পরিমাণের ফাজিল। তাড়াতাড়ি ঢেকে নেই।
আবার আবদার করার আগেই। নদী এসি বাড়িয়ে দিয়ে কাঁথা গায়ে দিল। নয়ন পাশে শুয়ে পড়ল। বউ গুড নাইট। ও হ্যাঁ, একটা কথা, আমরা যে স্বামী স্ত্রী কাউকে বলেন না, সবাই মজা নিবে, বলবে সাপ বেজির বিয়ে করছে, মজা নিবে সবাই। আমি ওটাই ভাবছি। গুড নাইট। নয়ন কথাটা বলে নদী কিছু বলার আগে নয়ন ফুট করে ঠোঁটে কিস করে ঘুরে শুয়ে পড়ল। নদী মিটিমিটি করে হাসতে লাগলো। নয়ন লাফ দিয়ে উঠে সোজা আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট ধুয়ে ব্যালকনিতে গিয়ে শার্ট প্যান্ট মেলে দিয়ে রুমে আসলো। নয়ন নদীর দিকে তাকিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওজু করে নিল। নদীর কাছে গিয়ে গালে হাত দিয়ে বলল, বউ ওঠো। নয়নের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে নদী চোখ খুলে নয়নকে দেখে বলল, কি হয়েছে, ডাকছো কেন? গোসল করে নামাজ পড়ে নাও, আমি মসজিদে গেলাম। আচ্ছা। নয়ন নদীর কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। 8টার দিকে নয়ন বাসায় আসলো। নয়নকে দেখে নদীর আম্মু বলল, বাবা কোথায় ছিলে? মসজিদে গেছিলাম। তুই আবার নামাজও পড়স? তোর মতো ছেলে নামাজ পড়ে, সারাদিন মারামারি যত আকাম তুই করস, আর সেখানে আবার নামাজ পড়স। তোর নামাজ কবুল হবে তো? তুলি কথাগুলো বলে হাসতে লাগলো। সবাই রাগি লোক নিয়ে তাকালো। নয়ন হাসি দিয়ে বলল, আল্লাহ কার নামাজ কবুল করবে, কার কি করবে, সেটা একমাত্র আল্লাহ ভালো করে জানেন। একটা কথা শোনো, পাতলা চামড়া, কথা বলা সহজ, বাট এমন কিছু বলিস না জীবনে পস্তাতে হয়। তুই কি আমাকে অভিশাপ দেস নাকি? তোর যেটা মনে হয় সেইটাই ভাব। তুলি, আমি তোকে অনুমতি দেই নাই যে তুই আমার হাজবেন্ডের সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবি। তুই ভুলে যাবি না ওই আমার অফিসিয়ালি হাজবেন্ড, ওই তোর দুলা ভাই। ওকে সম্মান করবি, এটা আমার শেষ কথা। বিয়ে হয়ে গেছে দেখে এত কথা? ওই তো, তোকে সহ্য করতে পারি না আপু। তোমার পেছনে লোক লাগিয়ে দেওয়া থেকে শুরু করে ওই তোমার সবকিছু নষ্ট ওই করতো। তোমার পেছনে ওই তোমার নামে অনেক কিছু বলে। তোমার নাম তো শাকচুন্নি দিয়ে রাখছে। আমি হইলাম শাকচুন্নি, ওই ব্যানার ওই লাগিয়ে দিয়েছিল তোমার পিঠে। তোমাকে অপদস্থ করার সব প্ল্যান ওই করতো, আর সেখানে তুমি আজ ওকে স্বামী স্বামী করছো। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে নয়নের দিকে তাকালো। নয়ন নদীর চোখ দেখে ভয়ে ঠোক গিলে বলে, বাই। নয়ন কথাটা বলে দৌড়ে বের হয়ে গেল। সবাই ডাকতে লাগলো। নদী রেগে বলে ওঠে, তোকে আমি দেখে নিব নয়নের বাচ্চা। কলেজে আসিস, তোর হাড্ডি ভাঙবো আমি। এখন খেপে যাও কেন? স্বামী স্বামী করো। কলেজের ব্যাপার কলেজে, এখন বাসায় কেন এই কথা উঠবে? আর নদী, তুই ভালো মানুষ, তোর কোন স্টুডেন্ট তোকে দেখে ভয় পায় না? সবাইকে মারোস। বেচারা ছেলেটা পালিয়ে গেল, বাসায় যদি চলে যায়? গেলে গেছে, কলেজে তো আসা লাগবেই। তখন আমি দেখাবো মজা কার পেছনে লাগছে। নয়ন বাসায় গেলে নয়নের আম্মু বলল, কি রে, তুই এখানে কেন? তোদের তো নিয়ে আসতে এখন থেকে মানুষ যাবে। আমার কাজ আছে, তাই একটু বের হব। তোমরা গিয়ে ওনাকে নিয়ে আসো গা। আর উনি এখানে কয়দিন থাকবে? 7 দিন কেন? কি হয়েছে? আর তোর আব্বু দেখলে কি পরিমাণে রেগে যাবে ভাবতে পারছোস? হোস্টেলে যাব। নয়ন কথাটা বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। 7 দিন পর নয়ন ক্লাসে বসে আছে। ওর বন্ধু এসেছে বলল, ভাই, ইংলিশ ম্যাম চলে এসেছে। এই 7 দিনে অনেক ভালোই ছিলাম। হোমওয়ার্ক করা হয়েছে কি তোর? এসেছে তো তোকে ধরবে। শান্তির দিন শেষ, এখন থেকে আবারও শুরু হবে। ওই যে একজন আসছে। নয়নের কথা শুনে তুলি ওর কাছে এসে বলল, এক কথাতেই 8 দিন ধরে লুকিয়ে। তুই পায়ে পাড়া দিয়ে ঝামেলা কেন করস রে? আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? ম্যাম আসুক, হোমওয়ার্ক না করলে তোদের পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবে। ওকে অত ভাবা লাগবে না, সামনে থেকে সরেক। নয়ন তুলিকে সরিয়ে দিল। রাকিব বলল, কিরে, তুই এখানে কি করস? তোর না বিয়ে হয়েছে? জামাই বাড়ি থাকা বাদ দিয়ে এখানে কি? রাকিবের কথা শুনে তুলি ঘুরে উঠে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী ক্লাসে প্রবেশ করলে সবাই চুপ হয়ে গেল। নদী ক্লাসে ঢুকে নয়নের চোখটা চোখে নিক্ষেপ করলো। সবাই ফিসফিস করতে লাগলো। নদী সবার রোল নাম্বার ডাকতে লাগলো। রোল নাম্বার ডাকা শেষ হলে একজন উঠে বলে, ম্যামকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। ম্যাম 7 দিন ছুটি কাটালেন কেন? আপনাকে অনেক মিস করেছি। নদী হাসি দিয়ে বলল, আমিও তোমাদের মিস করছি। নদীর কথা শুনে কিছুজন কানাঘুষি করতে লাগলো। নদীর আগে লোক নিয়ে তাকাতে সবাই চুপ হয়ে গেল। নদী ক্লাস শুরু করে দিল। সবাই একে করে পড়া দিতে লাগলো। নয়নের কাছে গেলে নয়ন পড়া দিলে নদী অবাক হয়ে গেল। সাথে সবাই রাকিবের কাছে গেলে রাকিব তোতলাতে লাগলো। নদী রেগে বলল, 7 দিন কি করছো যে এই পড়া করতে পারছো না? এত গাধা কেন তুমি? ম্যাম একটু শান্ত থাকেন, এমন ভাবে তাকান
যে কেউ পড়া ভুলে যাবে। নয়নের কথা শুনে সবাই ভয় করে লাগলো নদী এই বুঝি ডাস্টার ছুঁড়ে মারবে। সবাইকে অবাক করে দিয়ে বলো, 2 মিনিট সময় দিলাম, প্রশ্নের উত্তর না পারলে তখন তোমার খবর আছে। ধন্যবাদ ম্যাম। রাকিব তাড়াতাড়ি করে দেখে নিল। নদী ক্লাস করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীর শাড়ি ঠিক করে নিতে লাগলো। নয়নের দিকে তাকাতে নয়ন চোখ টিপ দিলে নদী চোখটা বড় বড় করে তাকালো। নয়ন ফ্লাইং কিস ছুড়ে মারলে রাকিব হা হয়ে গেল। রাকিব তাড়াতাড়ি করে নয়নের মুখ ঘুরিয়ে দিয়ে বলো, শালা মরার ইচ্ছে জাগছে নাকি? না, ভালোবাসা জাগছে। এই হালা, ম্যামের হাতে এবার মারা পড়বে। নদী চোখ দিয়ে ছিন মারলে। নয়ন নদীর দিকে তাকিয়ে হাসি দিলে। নদী বলল, ক্লাস করতে না চাইলে বের হয়ে যাও দুইজন। সরি ম্যাম। নদী কিছু না বলে ক্লাস করে কিছুক্ষণ চলে গেল। নয়ন রাকিবের সাথে বের হলো। নয়ন বলে ওঠে, থাক, ওয়াশরুমে যাব, তুই যা, আমি আসছি। নয়ন অশ্রমের দিকে যেতে লাগলো। নদীকে একা দেখে নয়ন রুমের ভিতরে ঢুকে টান দিয়ে নদীকে ঘুরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নয়ন 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, সেই মজা। বাই ম্যাম। ও ম্যাম, আপনার বোতলে পানি আছে? নয়ন নদীর হাত থেকে বোতলে পানি খেয়ে দৌড়ে বের হয়ে গেল। নদীর আগের বদলে মুখে হাসি রেখা ফুটে উঠল। নয়ন সোজা মাঠের মাঝখানে চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। নদী অন্য ক্লাসে যেতে লাগলো আর নয়নের দিকে ফোকাস রাখলো। একটাই ছুটি হলে নয়ন বাইক নিয়ে বের হয়ে গেল। নদী নয়নের চলে যাও দেখলো। নদী তুলির সাথে রিক্সা করে যেতে লাগলো। তুলি বলে ওঠে, আপু, তুমি কি সবাইকে জানিয়ে দিবে ওই খচ্চর তোমার জামাই? না, আপাতত দরকার নেই। ঠিক কাজ করছো। ওকে জামাই হিসাবে পরিচয় দিয়ে নিজের মান সম্মান খাওয়ার কোনো দরকার নেই। নদী কিছু বলল না। 5 দিন পর নয়ন কলেজে মারদি লাঠি নিয়ে যাচ্ছিল। নদী 3 তলা থেকে দেখে নিচে নামতে লাগলো। নয়ন সোজা কয়েকজন ছেলেকে মারতে লাগলো। তুলি বলতে লাগলো, নয়ন, ওকে ছাড়। নয়ন, তুই কিন্তু ভালো করছিস না। নদী ওদের কাছে আসতে নয়ন তুলি গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। নদীকে নয়নের হাত থেকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। নদী বলে ওঠে, নিজেকে কি ভাবস, হিরো ভাবস নাকি? এই ছেলেদের কেন মারছিস? নিজের বাপের সম্পত্তি পেয়েছিস, যাকে ইচ্ছা তাকে মারবি। আর এতগুলো মানুষের ভেতরে তুলির গালে থাপ্পড় মারার সাহস কোথা থেকে পেলি? নয়ন নদীর কথায় কিছু না বলেই তুলির গালে আরো কয়েকটা থাপ্পড় মারলো। নদীকে নয়নের করার ধরে বলল, তোর সাহস তো কম না, আবার থাপ্পড় মারিস? ম্যাম, আমার কলার ছাড়েন। কি করবি আমাকে? মারবি নাকি? মাইট দে, আমি তোর সম্পত্তি, মাইট দে আমাকে। নয়ন নদীর কথা শুনে রাগ হলো। নয়ন রেগে গিয়ে নদীর হাত থেকে নিজের কলার থেকে সরিয়ে দিয়ে হন হন করে চলে গেল। রাকিবের দিকে রাগী লোক নিয়ে তাকাতে রাকিব বলে, ম্যাম, কিছু মনে করবেন না। নয়নের সাথে আপনি আজ এমন ব্যবহার করে ঠিক করলেন না। আমি মানছি নয়ন আপনার পিছনে সব সময় পড়ে থাকে, আর আপনি জানেন আজ কেন ওদের মারছে? এ কয়েকজন। রাকিব আর কিছু বলার আগে তুলি ধমক দিয়ে বলে, নয়নের চামচা, এখান থেকে যাবি তুই? তুলি, বেশি কথা বলবি না, নাটকবাজ। ম্যাম, ওই ছেলেগুলো আপনাকে নিয়ে বাজে কল্পনা করছিল। একজন তো আপনাকে নিয়ে বাজে বাজে কথাও বলছিল, সাথে তুলি ওদের সাথে মজা নিচ্ছিল। তুলি তো নিজেও বলছিল আপনাকে কাছে থেকে দেখার সুযোগ করে দিবে। রাকিবের কথা শেষ হতে না হতেই নদী তুলির গালে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুই আমার বোন নাকি আমার শত্রু? আপু, ওরা মিথ্যে বলছে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। নদী রেগে চলে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, আমি কি করলাম? নয়নকে এইভাবে সবার সামনে না বুঝে রাগ দেখানো ঠিক হয় নাই। আর তুলি, আমি নিজের চাচাতো বোন হয়ে ওই এমন কাজ কিভাবে করতে পারলো? ওই আমাকে সহ্য কেন করতে পারে না? নদী কথাগুলো ভাবতে ভাবতে যেতে লাগলো। নয়ন ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিল। নদীর সাথে ধাক্কা লাগাতে নয়ন সাথে সাথে ধরে ফেল। নয়ন নদীর দিকে তাকাতেই নয়ন তার নদীকে তাড়াতাড়ি করে দাঁড় করিয়ে দিল। নয়ন চলে যেতে নিলে নদী নয়নের হাত ধরে ফেল। স্টুডেন্টরা সব অবাক হয়ে গেল। নয়ন নদীর হাত সরিয়ে দিল। রাকিব কাছে আসলে নয়ন বলে ওঠে, রাকিব, হোস্টেলে যাচ্ছি, তুই ক্লাস করে আয়। আচ্ছা, যা। নয়ন চলে গেল। নদী নয়নকে ডাকতে গিয়ে ডাকতে পারলো না। রাকিব ক্লাসে চলে গেল। 1টার দিকে রাকিব বাসায় গিয়ে দেখে নয়ন জ্বরে কাঁপছে। রাকিব বলে ওঠে, ভাই, তোর তো জ্বরে অবস্থা খারাপ, চল হসপিটাল নিয়ে যাই। না, কোথাও যাব না, নাপা খাইলে ঠিক হয়ে যাবে। ভাই, যে জ্বর, এভাবে এখানে রাখা ঠিক হবে না। এই চুপ কর ভাই, মাথা খাস না। একটা উপকার কর, কম্বল দিয়ে দে একটু। নয়নের জ্বরে চোখ খুলতে পারলো না। রাকিব কম্বল দিয়ে দিল, কয়েকটা কাঁথা দিয়ে দিল। রাকিব ফ্রেশ হয়ে এসে রান্না করলো। রান্না করে নয়নকে খেতে বলে। নয়ন বলল, খাবো না, ক্ষুধা লাগছে না। ভাই, খাবার খা। মেডিসিন তো খাবি নাকি? না খেয়ে কি মেডিসিন খাওয়া যাবে নাকি? উঠলে মাথা ব্যথা করছে। ওয়েট, আমি খাওয়া দেই।
রাকিব নয়নের মুখে কয়েক লোকমা খাবার দিয়ে মেডিসিন খাইয়ে দিল। 2 দিন পর রাকিব ক্লাস ছুটিতে বাইকে উঠতে যাবে, তখনই নদী এসে বলল, রাকিব, জি ম্যাম। কি ব্যাপার, তোমার বন্ধুকে দেখছি না 2 দিন ধরে? ওই কি বাসায় গেছে নাকি? কার কথা বলছেন? নয়নের কথা বলছি। ওই অসুস্থ। রাকিবের কথা শুনে নদী থমকে গেল। নদী রাকিবের কথা শুনে বলল, কি বলছো? নয়ন অসুস্থ মানে কি হয়েছে ওর? ওই ঠিক আছে তো? এত উত্তেজিত কেন হচ্ছেন ম্যাম? আমাকে ওর কাছে নিয়ে চলো। নদী রাকিবের বাইকে উঠে পড়ল। রাকিব অবাক হয়ে গেল। রাকিব কিছু না বলেই নদীকে নিয়ে বের হয়ে গেল। হোস্টেলে চলে গেল। সব ছেলেরা নদীকে দেখে অবাক হয়ে গেল। সবাই সালাম দিতে লাগলো। নদী সালামের উত্তর নেই, রুমে চলে গেল। রুমে গেলে দেখে নয়ন খাটে শুয়ে আছে কাঁথে গায়ে দিয়ে। নয়নের কাছে বসে কপালে হাত দিতে চমকে উঠল। নদী বলে উঠল, ওর এত জ্বর, ডাক্তারের কাছে কেন নাও নাই? যায় না, কতবার বললাম। এখন কিছুটা কমছে। নয়ন চোখ খুলে নদীকে দেখে চমকে উঠল। নয়ন ওঠার চেষ্টা করলে নদী বলে, চুপ করে শুয়ে থাকো। এত জ্বর একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? আপনি এখানে কেন এসেছেন? চুপ। নদী শাড়ির আঁচল কোমরে বেঁধে নিয়ে ওয়াশরুমে গিয়ে বালতিতে পানি ভরে নিয়ে আসলো। নয়নকে ধরে ঘুরে শুয়ে দিল। নয়নের মাথায় পানি ঢালতে লাগলো। নয়ন কেঁপে কেঁপে উঠতে লাগলো। নদী নয়নের মাথায় অনেকক্ষণ পানি ঢেলে দিল। নয়ন বলে ওঠে, আর লাগবে না। ম্যাম আপনি সরেন, আমি মাথা মুছে দেই। সমস্যা নাই, তুমি যাও, নিজের কাজ করো, আমি ওকে দেখছি। নদী নয়নের মাথা মুছে দিতে লাগলো। নয়নের চোখ নদীর বুকের দিকে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, জ্বরে মরে যাবে এই ছেলের লুচ্চামি কমবে না। থাক, কি বলি, আমি তো ওর বউ হই। অন্য নারীর দিকে তো তাকাচ্ছে না, নিজের বউয়ের দিকেই তাকিয়ে আছে। নদী নয়নের মাথা মুছে দিয়ে তোলা ভিজে নয়নের শার্ট খুলে ফেলল। প্যান্ট খুলতে যাবে রাকিব বলে ওঠে, ম্যাম কি করছেন? চুপ করে থাকো। রাকিব লজ্জায় বলে, ম্যাম প্যান্ট টান দিয়েন না, ওর প্যান্টের নিচে আর কোনো প্যান্ট নাই। সেটা আমি বুঝে নিব, তুমি চুপচাপ থাকো। রাকিব ভেবা জায়গা খেয়ে গেল। নদী টি শার্ট নিয়ে নয়নের নাভির নিচের দিকে ঠেকে দিয়ে প্যান্ট খুলে ফেলল। রাকিব ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। নয়নকে কোনো রিকশা না রেখে অবাক হয়ে গেল। নদী সারা শরীর ভালো করে মুছিয়ে দিল। মুছে দিয়ে শার্ট প্যান্ট পরিয়ে দিল। রাকিবের দিকে তাকাতে রাকিব মিটি মিটি হাসতে লাগলো। নদী বলে ওঠে, রান্না করা আছে নাকি রান্না করা লাগবে? রান্না করে গেছি। ওকে খাওয়া মেডিসিন খাওয়াতে হবে। আমি নিয়ে আসছি। নয়ন নদীর গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ। নয়নের চোখের দিকে তাকাতে নদীর চোখে পানি চলে আসলো। নদী নয়নকে শক্ত করে জড়িয়ে ছড়ে বলল, আমি যত রাগী হই, আমি যতই তোমাকে বকা দেই, নয়ন, আমি তোমার স্ত্রী, তুমি আমার হাজবেন্ড। আমাদের একে অপরের বিপদে পাশে থাকা লাগবে, আমরা পাশে থাকবো, এটা তো আমাদের দায়িত্ব। তুমি কেন আমাকে এখনো পর ভাবছো? জ্বরে উঠতে পারছো না, সেখানে তুমি একবারও আমাকে জানাও নাই। আমি না হয় রাগ করে মেরেছি, কিন্তু আমি যতই রাগ করি, তুমি বিপদে পড়লে আমি সেখানে আসবো না, তুমি ভাবলে কিভাবে? নদীর কথা শুনে নয়ন নদীকে ছেড়ে দিয়ে হাসি দিয়ে চোখে পানি মুছে দিতে দিতে বলল, একবার ভেবেছিলাম তোমাকে জানাবো, পরে আবার মনে হইল তুমি হয়তো আরো রেগে আছো। আবার মনে হইল থাক, সারাদিন ক্লাস করো, ক্লান্ত অবস্থায় আরো বিরক্ত করতে চাই নাই। আমার স্বামী যদি অসুস্থ থাকে, তার সেবা যদি না করতে পারি, তাহলে কেমন স্ত্রী হইলাম? নদীর কথা শুনে রাকিব তোতলাতে তোতলাতে বলল, ম্যাম আপনার স্বামী মানে? রাকিবের কথা শুনে দুজনেই রাকিবের দিকে তাকালো। নয়ন হেসে বলল, যা শুনছস সব সত্যি শুনেছস, বাট কাউকে বলার দরকার নাই। রাকিব অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, দুই শত্রু স্বামী স্ত্রী এটা আমি বিশ্বাস করি না। আমি কেন, কেউ বিশ্বাস করবে না। নয়ন সোজা নদীর ঘাড়ে ধরে নিজের কাছে নিয়ে এসে ছোট্টটা নিজের দখলে নিল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নয়ন ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে বসতে বলল, এখন বিশ্বাস হয়েছে? রাকিব ঠকিলে খাবারের প্লেট দিয়ে বলল, আমি স্বপ্ন দেখছি মনে হয়, তোর সেবা করতে গিয়ে আমি পাগল হয়ে গেছি। রাকিব খাবার দিয়ে চলে গেল রান্নাঘরে। নদী নয়নকে খাইয়ে দিতে লাগলো। নয়ন কয়েক লোকমা খেয়ে বলল, বউ আর খাবো না, বমি পাচ্ছে। আর এক লোকমা খেয়ে নাও না। প্লিজ বউ, না আর খাবো না। ম্যাম আপনার জন্য খাবার আনবো? থাক, আমি নয়নের খাবারগুলো খেয়ে নিব, তুমি যাও খেয়ে নাও। ধ্যাত, আমার খাবার খাবে কেন? এটো খাবার রাখে, ভালো খাবার খাও। চুপ করো, মেডিসিনটা খেয়ে নাও। নদী মেডিসিন খাইয়ে দিয়ে ভাত খেতে লাগলো। নয়ন নদীর দিকে অপলো দৃষ্টিতেই তাকিয়ে দেখতে লাগলো। নদী খাওয়া শেষ করে নয়নকে বলল, নয়ন, আমার বাসায় চলো, এখানে একা রাখা সম্ভব না আমার পক্ষে। এখানে থাকি, তোমাকে জ্বালাতন করতে চাচ্ছি না। চুপ করো, রাকিব খেয়ে রিক্সা ডাক দিও তো। ঠিক আছে ম্যাম। হালা ভাবি বল, ম্যাম কিসের? ওকে ভাবি। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, বউ,
ওইখানে কিন্তু আমি ভালো আছি। রাকিব আমার খেয়াল ভালোভাবে নিচ্ছে। চুপ কর বেটা, বউয়ের কাছে থাকার বন্ধুর কাছে অনেক পার্থক্য। জাগা, সুস্থ হয়ে আসিস। হালা চুপ কর। নয়নের দিকে নদী ভ্রুকুচকে তাকালে নয়ন ঢোক গিলে বলে, সরি রাকিব, চুপ কর। বাহ, ভাই ভাবি তোকে সুন্দর মতো সোজা করতে পারবে। রাকিব কথাগুলো বলে পানি খেয়ে হাত ধুয়ে নিচে চলে গেল। নদী খাটুরে গুছিয়ে নিল, নিজের শাড়ি ঠিক করে নিল। রাকিব আসলে দুজন মিলে নয়নকে ধরে নিচে নিয়ে গিয়ে রাকিব বলে ওঠে, ভাবি নয়নের বাইকে করে আপনাদের রেখে আছি। শালা থুক্কু, মানে তুই কি আমাকে একেবারে বিদায় করিস নাকি? আরে না, বিদায় কেন করব, একটু কিছুদিন আরামে থাকবো। কানের নিচে বাজাবো। নয়ন মারতে যাবে, নদীর আগে লোক নিয়ে তাকালে নয়ন আর কিছু বলল না। রাকিব দুজনকে নিয়ে নদীর ভাড়ার বাসার চলে গেল। দুজনকে সাথে করে বাইক রেখে রাকিব রিক্সা নিয়ে হোস্টেলে চলে গেল। তুলি নয়নকে দেখে বলল, আপু তুমি ওকে নিয়ে আসলে কেন? আমার বাসা, আমার জামাইকে নিয়ে যাব নাকি কি করব সেটা একান্ত আমার ব্যাপার। আপু এখানে আমি ওর ভাড়া দেই। আমিও দেই, তুইও দেস। তোর সাইডে তুই থাক, আমার সাইডে আমরা থাকি। আমার মেজাজ অন্তত খারাপ করিস না। আপু তুমি 2 দিন ধরে আমার সাথে পায়ে পাড়া দিয়ে বিবাদ করছো কিন্তু। তোর পায়ে পাড়া দিয়েছে, বউ গালে পাড়া দিয়ে ধরে রাখতে পারো নাই? নয়নের কথা শুনে নদী ফিক করে হেসে দিল। তুলি ওর গালে হাত দিয়ে নয়নের দিকে রাগি লোক নিয়ে তাকালো। নদী বলে ওঠে, ফাজলামি তোমার যাবে না, চলো। নদী কথাগুলো বলে নয়নকে নিয়ে রুমে গেল। নয়নকে খাটে শুয়ে দিয়ে কাঁথা কম্বল দিয়ে ঠেকে দিল। নয়ন শুয়ে থেকে নদীকে দেখতে লাগলো। কি ব্যাপার, কি দেখো? আমি শুধু ভাবি আমার বউ এত হট, অথচ আমি আগে খেয়াল করি নাই। আগে শুধু তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম আর রাগে তেলে বেগুনে জ্বলে উঠতাম। তাও ভালো। একদিকে খেয়াল করলাম আমার ফাজিল বরটা আর চাই হোক নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকায় না। যত বদমাইশি আছে, মারামারি করা, রাগানো, এইসব জানে ভালো। এতে আমি খুশি, বাট লুচ্চামি করলে চোখ তুলে ফেলবো। থাক, আমার কানা হওয়ার ইচ্ছে নাই। সত্যি বলতে আমি মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করি, তার উপরে আবার আপনি একজন। আপনার রাগ, আপনার প্যারার কারণে মেয়ে মানুষ দেখলে রাগ উঠে যাইতো। ও শোনো, একটা কথা বলার ছিল। কি কথা? 16 দিন পর আমার ফ্যামিলি আসবে। ভালোই তো। ভালোই, বাট ঝামেলা হইলো এই তুলি প্যাচ লাগানো শুরু করছে। ওর প্যাচ লাগানো অভ্যাস, সেখানে এটা স্বাভাবিক। নিজেদের সতর্ক থাকা লাগবে। যাই হোক, যাও ফ্রেশ হয়ে আসো। গোসল করব, থাকো। নদী কপালে চুমু দিয়ে 3 পিস বের করতে লাগলো। নয়ন বলে ওঠে, বউ শাড়ি পরো প্লিজ। তোমাকে শাড়িতে এত আকর্ষণ লাগে, মন চায় সারাদিন তাকিয়ে দেখি। তোমাকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগে। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। নদী লজ্জা পেয়ে শাড়ি নিয়ে চলে গেল। গোসল করে বের হলো। নয়ন নদীর ভেজা চুলে দেখে বলল, ধ্যাত, কোথায় আসলাম? কচু, হোস্টেলে যাব। ওই কি হয়েছে, কিছু লাগবে নাকি? এখানে থাকলে আমার আদর করতে মনে চাইবে খালি। তোমার দিকে তাকালে আকর্ষণ চলে আসে, মনটা চাচ্ছে আদর করি। জ্বর মনে হচ্ছে না? বউ একটু আদর করি। ভ্রুকুচকে তাকালো নদী। নয়ন উঠতে যাবে, মাথা ব্যথা করে উঠল। নদী দৌড়ে গিয়ে নয়নের কাছে গিয়ে বলল, এত তাড়া কেন? যখন সুস্থ ছিলে তখন কি করছো? তখন বউয়ের কথা মনে পড়ে নাই? দূর যাও তো। নয়ন উপর হয়ে শুয়ে বলল। নদী পেছন থেকে জড়িয়ে ধরে হালকা করে ঘাড়ে কামড় দিয়ে বলল, অসুস্থ হয়ে নাও, তারপর করো। এখন রাগ করো না। আমি সুস্থ আছি। কানের নিচে বাজাবো একটা। আর রাতে কি খাবে? তুমি রান্না করতে পারো নাকি? না, তুমি রান্না করে দিয়ে যাও। প্রতিদিন ভুলে গেছো নাকি? ও হ্যাঁ, ফাজিল, দিব একটা। এত হাত না তুলে কিসও তো দিতে পারো। নয়নের কথা শুনে নদী ঘুরিয়ে ঠোঁটে একের পর এক কিস করে বলল, হইছে। অল্প হয়েছে। সারাদিনও আপনার মন ভরবে না, থাকেন, জামা কাপড় ছাদে দিয়ে আসি। নদী চলে গেল। 16 দিন পর নয়ন বাসে আসলে দেখে নদী ব্যথায় কুকড়ে উঠছে। নয়ন দৌড়ে গিয়ে নদীকে ধরে বলল, জান, কি হয়েছে তোমার? এভাবে কান্না কেন করছো? আর পেট চেপে ধরে আছো কেন? নয়ন, ফার্মেসিতে গিয়ে আমার জন্য প্যাড নিয়ে আসো। ওয়েট, আমি এখনই নিয়ে আসছি। নয়ন দৌড়ে চলে গেল। ফার্মেসি থেকে প্যাড নিয়ে এসেছে। বাসের ভিতরে ঢুকে দেখে নদীর ফ্যামিলি সবাই এসেছে। নয়ন সবাইকে সালাম দিল। নদীর আম্মু বলল, বাবা কেমন আছো? সেই যে আসলে, আর তো কোনো খোঁজ নেই। সরি আন্টি, আসলে ভাবতাম আপনারা কি মনে করেছেন, রেগে আছেন হয়তো। আপনার মেয়েকে জ্বালাতন করতাম আগে অনেক। বোকা ছেলে, মেয়ের জামাইয়ের উপর কেউ রেগে থাকে নাকি? আন্টি, আমি একটু আপনার মেয়ের কাছে যাই। ওকে, ঘুমিয়ে গেছে। ও আচ্ছা, আসছি।
নয়ন রুমে গিয়ে প্যাড রেখে নদীর কাছে গিয়ে হাত ধরতে নদীর চোখ খুলো। নয়নকে দেখে নয়নকে সরিয়ে দিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। নয়ন নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চেঞ্জ করে নাও। নদী উঠে প্যাড নিয়ে চলে গেল ওয়াশরুমে। নয়ন বসা ঘরে গিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। তুলি নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়নের ফোন বেজে উঠলে নয়ন বলে ওঠে। এক্সকিউজ মি। নয়ন উঠে দূরে গিয়ে ফোন ধরলো। ওই পাশ থেকে কান্নার শব্দ আসলে নয়ন বলে ওঠে, কান্না কেন করছো? আমার খুব ভয় লাগছে, তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। যার হাত ধরে ভেঙে গেছো সেই কোথায়? ওই আমাকে রেখে পালিয়ে গেছে। কি? ভাইয়া পালিয়ে গেছে মানে? ওই আমাকে রেখে চলে গেছে। আমি এখান থেকে যাব, সেই টাকাটাও আমার কাছে নেই। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি টাকা বের করব কোথায়? আমি তো এখানে কিছুই চিনতে পারছি না, আমার অনেক ভয় লাগছে। নয়ন প্লিজ আমাকে নিয়ে যাও। লোকেশন সেন্ড করো। রাইসা লোকেশন সেন্ড করলো। নয়ন কল কেটে রুমে গিয়ে বলো, জান আমি একটু বের হবো, বাসায় চলে যেতে পারি? ছুটি তো, বাসায় যাবে? আগামীকাল থেকে তো ছুটি দিবে। ওকে, তুমি যাও, আমি আব্বু আম্মুর বাসায় চলে যাব। ওকে। নয়ন নদীর ঠোঁটে আলতো করে কিস করে কপালে চুমু দিল। নয়ন সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নয়ন লোকেশন ট্র্যাক করে চলে গেল। 2 ঘন্টা পর রাইসাকে খুঁজে পেল। রাইসা নয়নকে দেখে সোজা এসে জড়ি ধরে কান্না করতে লাগলো। নয়ন রাইসাকে সরিয়ে দিয়ে বলল, জামা কাপড় গুছিয়ে নিয়েছো নাকি না? নিয়েছি। বাইকে উঠো। আমাকে বাসায় জীবন নিয়েও তুলবে না। বাইকে উঠতে বলেছি, উঠো, কথা বলো না। রাইসা নয়নের ধমক শুনে উঠে পড়লো। নয়ন ব্যাগ মাঝখানে দিয়ে দিল। নয়ন বাইক চালাতে লাগলো। রাইসা নয়নের কাঁধে হাত রাখতে যাবে, তখনই নয়ন হাতটা সরিয়ে দিয়ে বলল, পিছনে ধরা জায়গা আসে সেখানে ধরো। নয়ন, আমি রাফির কথাই ওকে বিশ্বাস করে ভেঙেছিলাম, বাট রাফি আমাকে ভালোবাসে না। ওই আমার সাথে প্রতারণা করেছে। প্লিজ নয়ন, আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে ভালোবেসে তোমাকে ধোঁকা দিয়েছি। নয়ন, আমাকে দয়া করো, ক্ষমা করো। তোমাকে আমি একবার কিছু বলেছি, চুপ করে থাকো। মাথায় রক্ত তুলো না, তুমি পালিয়ে ভালো কাজ করছো। আমি তোমার থেকে 1000 গুণ সুন্দরী বউ পেয়েছি, যেমন দেখতে তেমন তার ভালোবাসা। তুমি বিয়ে করছো? আর তুলিকে? আমার বিশ্বাস হচ্ছে না। তুলিকে কেন করব? আমি তো আমার ইংলিশ ম্যামকে বিয়ে করছি। রাইসা থ হয়ে গেল। রাইসা বলে ওঠে, কি? যার সাথে তোমার পড়তো না, তুমি যার নামে এত অভিযোগ করতে, আর তাকে বিয়ে করছো? হ্যাঁ করছি। আমি ভাগ্যবান যে তার মতো বউ পেয়েছি। তোমার মতো ফালতু মেয়েকে না পেয়ে আমি কোনো আফসোস করি না। আমি তো খুশি যে তোমরা পালিয়ে গেছিলে। তোমার কি মনে হয় আমি তোমাকে এখনো ভালোবাসি দেখে নিয়ে যেতে এসেছি? হাহা, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। আমি তো তোমাদের দুজনের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নয়নের কথা শুনে রাইসার আগে নয়নকে মারতে যাবে। নয়ন সাথে সাথে বলল, আমার গায়ে হাত তুলে ফেলে দিব। ন্যাকামি আমার সাথে করবি না। আমি তোর দেবর হই, জামাই না। তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। তুমি আমাকে বাদে অন্য কাউকে কিভাবে বিয়ে করলে? হোয়াট? আমি তোকে ঠকিয়েছি কখন? তুই যে নাটক বাজরে ভাই, খালামণি খেয়ে কাজ পাই নাই। তোর মতো ন্যাকা নাটকবাজকে জন্ম দিয়েছে। রাইসা নেকামির কান্না করতে লাগলো। নয়ন বাসার ভিতরে গিয়ে বাইক থেকে ওকে দিল ফেলে রাইসা কান্না করে দিল। নয়ন বাইকটা চাবি নিয়ে চলে গেল। রাইসা ব্যাগ নিয়ে কান্না করতে করতে বলো, আমাকে কষ্ট দিয়ে তুই সুখে থাকতে পারবি না। সুখে তুই থাকতে পারবি না। আমি নিজে তোর সুখে কাঁটা হয়ে দাঁড়াবো। নয়ন রাগে পিছনে তাকাতে রাইসা ভয় পেয়ে গেল। নয়ন চলে গেল। নয়ন ভেতরে প্রবেশ করতে নয়নের আবু আম্মু আথিয়া রাফি অবাক হয়ে গেল। নয়নকে কিছু বলার আগে নয়ন রাগে লুক নিয়ে রাফির দিকে তাকিয়ে বলো, বিয়ের দিনে পালিয়ে গেলি, আবার বউ রেখে পালিয়ে আসলি। তোর অভ্যাস কি পালানো নাকি? মুখ সামলিয়ে কথা বল। আমি ভুল করেছিলাম ওর সাথে পালিয়ে। কুত্তা, তুই আমাকে রেখে কেন এসেছস? রাইসা রাফিকে মারতে যাবে। নয়নের আম্মু হাত ধরে রাইসার গালে থাপ্পড় মেরে দিল। রাইসা গালে হাত দিয়ে কান্না করতে করতে বলো, খালামণি, আমাকে তুমি মারলে? হ্যাঁ, মারলাম। এখানে কোনো মারামারি আমরা দেখতে চাই না। রাফির রুমে যা, দুজন বিয়ে করছোস, রুমে গিয়ে দুজনের ঝামেলা মিটিয়ে নেকা। আমাদের সামনে কোনো ঝামেলা করবি না। নয়ন, তুই আসলি? বৌমা কোথায়? ওই বাপের বাড়িতে গেছে, আঙ্কেল আন্টি গেছিল, নিয়ে এসেছে হয়তো। বৌমাকে রেখে আসছোস কেন? সকালে যাবো, ওর শরীর ভালো না। আমি কল দিয়ে কথা বলি, তুই রুমে যা। রাইসা চলে গেল। নয়নের আম্মু নদীকে কল দিয়ে কথা বলতে লাগলো। নদী কথা বলা শেষ করে নয়নকে কল দিল। নয়ন ভিডিও কল রিসিভ করতে নদী নয়নকে খালি গায়ে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলো, গোসল করলেন নাকি? জি ম্যাম।
কাছে আসেন তো, একটু কামড় দেই। নদীর কথা শুনে নয়ন হেসে দিল। নয়ন ফোনটা একটা কিছুর সাথে ঠেকনা দিয়ে খাটে বসে বলল, পেট ব্যথা কমছে কি? কয়েকদিন এই ব্যথা থাকবে। কেবল আসলে নাকি? কোথায় গিয়েছিলে? সত্যি বলবো নাকি মিথ্যা? আমার যেটা ভালো মনে হয়। রাইসাকে নিয়ে আসতে গেছিলাম। রাইসাকে? খালাতো বোন ভাইয়ের সাথে যে পালিয়ে গেছিল। ও আচ্ছা, যাই হোক, ওনাদের ধন্যবাদ দেওয়া লাগবে। ওনাদের কারণে আমরা স্বামী স্ত্রী হতে পেরেছি। এসেছে, দিয়েও। এখন কি করবে? ঘুম পাচ্ছে। আমাকে নিয়ে যাবে না? তুমি যখন বলবে তখনই নিয়ে আসবো। তাহলে এখন আসো। এখন? হুম। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে নেই। ওকে, তুমি রেডি হও, আমি দেখি। ওকে। নয়ন টেবিলের উপরে বইয়ের সাথে ফোন ঠেকিয়ে রেখে শার্ট প্যান্ট বের করলো। প্যান্ট পরতে শার্ট পরতে যাবে, হুট করে রুমে রাইসা এসে সোজা নয়নকে জড়িয়ে ধরলো। নয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। নয়ন রাইসাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। রাইসা কান্না করতে করতে বলল, নয়ন, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ নয়ন, আমাকে তুমি আগের মতো নিজের করে নাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রাইসা ছাড়। নয়ন জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তোকে না। তোর মতো লোভী মেয়েকে আমি ভালোবাসবো ভাবলি কিভাবে? নয়ন প্লিজ, তুমি আমার উপর রেগে থেকো না। আমি ভুল করেছি নয়ন। আমি রাফিকে আমার কাছে আসতে দেই নাই। আমি এখনো ভার্জিন। তোমার বিশ্বাস না হলে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। নয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে রাইসা নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। নয়ন পেটে লাথি মেরে ফেলে দিল। রাইসা পেটে হাত দিয়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো জোরে জোরে। নয়ন রেগে বলল, তোর মতো খারাপ মহিলা আমি জীবনেও দেখি নাই। তুই আমার রুম থেকে বের হ। আমার মুখের ভাষা খারাপ করিস না। তুই এখান থেকে যা। নয়ন, তুমি আমাকে এভাবে লাথি মারতে পারলে? তোর কি বুক একবারও কাঁপলো না? তোকে লাথি মারছি, তোকে যে খুন করি নাই, তোর ভাগ্য ভালো। নয়ন, তুই আমাকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যেতে পারলি? নয়ন, তুই যদি আমার না হোস, আমি তোকে কারো হতে দেব না। রাইসা জোরে জোরে চিৎকার করতে লাগলো। নয়ন শার্টে বোতাম লাগিয়ে সুপরি ফোনটা হাতে নিয়ে বের হয়ে গেল। রাফি ছুটে আসলে নয়ন বলে, নিজের বউকে সামলাও। নয়ন কথাটা বলে ফোনের দিকে তাকাতে দেখে নদী ফোন কলটা মিউট করে রেখেছে। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, নদী, তুমি আমাকে ভুল বুঝছো। নদী, আমি তোমার কাছে গিয়ে সব খুলে বলবো। নদী কিছু না বলে কলটা কেটে দিল। নয়ন রাগে শরীর জ্বলতে লাগলো। রাইসা পিছন থেকে চিৎকার করে বলল, তুই আমাকে লাথি দিয়ে ঠিক করলি না। আমি তোকে ছাড়বো না। তোর নামে নারী নির্যাতনের মামলা করব। রাইসার কথা শুনে নয়ন রেগে পিছনের দিকে যেতে লাগলো। রাইসার কাছে গিয়ে মারতে যাবে, সাথে সাথে রাফি বলে উঠলো, নয়ন, তুই ওকে লাথি কেন মারছস? নিজের বউকে সামলাও। আমি আবারও বলছি, না হইলে কিন্তু দুইজনের কপালে দুঃখ আছে। আমাকে রাগানো কতটা ভয়ঙ্কর হতে পারে ভালো করে জানো। আমি রাগলে কারো কথা শুনি না, সেইটাও নিশ্চয়ই জানো। নয়ন কথাটা বলে চলে গেল। নিচে গেলে নয়নের আম্মু কিছু বলবে, তার আগে নয়ন বলল, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর এই ঝামেলাটা যদি কোনো ঝামেলা করে, খবর আছে বললাম। তোমার বোনকে কল দিয়ে বলো ঝামেলা নিয়ে যেতে, আর না হয় সোজা হয়ে থাকতে। আম্মু, ওই এমন ভাব করে মনে হয় আমি এই বাসার ছোট ছেলে, ওই বড় ছেলে। ওই আমাকে বড় হিসাবে কোনো সম্মান দেয় না। বাইরে রেখে বেয়াদব তৈরি করছো। তোকে নিজেদের কাছে রেখে কি লাভ হয়েছে? তুই মনে হয় ভালো তৈরি হয়েছস। জানোস যে ছোট ভাই ওকে ভালোবাসে, আর তুই সব কিছু জেনে শুনে ওকে নিয়ে ভেগে গেলি। ছোট ভাইকে সব জায়গায় বিপদে ফেলে পালাস। তুই কোন হিসাবে বড় ভাই দাবি করস? হ্যাঁ, কোন হিসাবে? আমি তোমার ছেলেকে কবে বিপদে ফেললাম? আর রাইসা ওর গার্লফ্রেন্ড, আমি কিভাবে জানবো? দুই মিথ্যাবাদী এক হয়েছে। তুই যেমন, রাইসাও তেমন। তোদের জুটি সুন্দর মানাইছে। তাই দয়া করে আর আমাদের মাথা খাস না। নয়ন, টাকা আছে কি? শ্বশুর বাড়িতে যাচ্ছিস, মিষ্টি দই নিয়ে যাস। আছে আম্মু। নয়ন বের হয়ে বাইক নিয়ে চলে গেল। মিষ্টি দই কিনে নয়ন নদীদের বাসায় চলে গেল। নয়ন বাসার ভিতরে গেলে সবাই খুশি হয়ে বলল, বাবা এসো, ভেতরে আসো, তোমার কথাই সবাই বলছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নয়নের সালাম নিল। নদীর আব্বুর হাতে সব দিয়ে নয়ন সবার সাথে কুশল বিনিময় করলো। নয়নকে বসতে দিল। নদীর আব্বু বলল, তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আঙ্কেল। নদী আপুর শত্রু চলে এসেছে। যা, আমার মেয়ের শত্রু কেন হবে? আমার মেয়ের জামাই এইটা। নদীর আম্মুর কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী নিচে আসলে নয়নকে দেখে বলল, এখানে কি করছো? তোকে এখানে কে আসতে বলেছে? নদী নিচে নেমে আসলে নয়ন সোফা থেকে উঠে বলল, বউ, আমি সবকিছু এক্সপ্লেন করব।
তারপর তুমি আমাকে বকাঝকা করো। কোনো কথা শুনতে চাই না, তুই এখান থেকে যা। আমার রাগ হচ্ছে, এমনিতে পেট ব্যথায় ভালো লাগছে না, তার উপরে তোর মুখ দেখে আরো রাগ হচ্ছে। নদীর কথা শুনি সবাই অবাক হয়ে গেল। তুলি বলে ওঠে, কিছুক্ষণ আগে জামাইকে কল দেওয়ার জন্য উঠে পড়ে লাগলে, এখন আবার কি হলো? এত রেগে যাচ্ছ কেন? তুই চুপ থাক, আমাদের মাঝে কথা বলিস না। এই যা, তুই এখান থেকে বের হ। আল্লাহ, এই মায়াডারে বোঝাবো কেমনে? উফ জান, প্লিজ আমার কথা শোনো, ভুল বুঝবে না তো। রুমে চলো, আমি তোমাকে সব বলি। কোনো কথা শুনবো না। নয়ন সবার উদ্দেশ্য করে বলো, আমাকে ক্ষমা করবেন, বেয়াদবি ভাবে নিবেন না। নয়ন কথাটা বলে নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। সবাই মিটমিট করে হাসতে লাগলো। নদী রেগে বারবার বলতে লাগলো, নয়ন, নামিয়ে দে, না হইলে তোর চুল একটাও মাথায় থাকবে না। তোমার যদি টাকলা জামাই পছন্দ হয় তাহলে তুলতে পারো চুল। দুজনের কথাগুলো শুনি সবাই হাসতে লাগলো। নদীর আম্মু হাসতে হাসতে বলো, যেমন আমার মেয়ে তেমন হইলে আমার মেয়ের জামাইটা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওদের জুটিটা চমৎকার মানিয়েছে। তুলি যদি না পালাতো, নদী জায়গায় আজ তুলি থাকতো। আল্লাহ যাদের জুটি মিলিয়ে রেখেছে তাদেরই হবে, এটাই স্বাভাবিক। তুলির আম্মু কিছু বলল না। তুলির দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, কে কাজ পায় নাই, বিয়ে রেখে পালিয়ে কচু পাইলো। ছেলেটা যেমন সুদর্শন তেমন বুদ্ধিমান, নদী কত সুখী আছে। আর আমার মেয়ে বেশি পাকনামি, এখন বুড়া বেড়া জুটবো ওর কপালে যত সব। তুলির আম্মু কথাগুলো ভাবতে লাগলো আর আগে তাকিয়ে থাকতে দেখতে লাগলো। এদিকে নয়ন নদীকে খাটে বসিয়ে দিই, ওর পায়ের কাছে বসে ওর কোলে থুতনি রেখে ওর দিকে তাকিয়ে বলো, ওকে আমার ভালো লাগতো, আমি ওকে পছন্দ করতাম, বাট ওইটা ভালোবাসা ছিল না, শুধু ভালো লাগা ছিল। কারণ আব্বু আম্মু খালামণিরা বলতো আমার সাথে ওর বিয়ে হবে। হ্যাঁ, তাই শুনে আপনি তার প্রেমে পড়ে গিয়েছিলেন, তাই না? জান, ভালো লাগা কাজ করতে শুরু করে, ফিউচার ওয়াইফ হবে, তার প্রতি যদি ভালোবাসা আগে থেকে না রাখি তাহলে ভবিষ্যতে কিভাবে সংসার করব সেই সব ভেবে ওর সাথে মিশতাম। আর আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়েছিল। আমি ওকে গিফট করতাম, ওকে নিয়ে ঘুরতাম। সবাই এটা দেখে ভেবেছে তাহলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি। ভালো হয়েছে, তোকে না ভার্জিনিটি উপহার দিতে চাইছিল, নিলি না কেন? লাথি দিয়ে ফেলে দিলি কেন আমাকে দেখে, তাই না? আমি না থাকলে ঠিকই নিতি। নদীর কথা শুনি নয়ন মাথার চুল খামচে ধরে টানতে টানতে বলো, আল্লাহ তুলে নিয়ে যাও, এই মেয়ে কি যাতা বলা শুরু করছে। শোনো, আমার ভার্জিন, এইসব নিয়ে মাথা ব্যথা না। আমি সত্যিকারের ভালোবাসার মানুষ পেতে চেয়েছি সারা জীবন। আমার স্বপ্ন ছিল একটা বউ হবে, তাকে ভালোবাসবো। যদি তাকে ভালোবাসবো, সেই আমাকে ভালোবাসবে, এটাই স্বপ্ন আমার। যদি অন্য মেয়েদের প্রতি ইন্টারেস্ট থাকতো তাহলে কত মেয়ের সাথে তো। নয়ন কথা শেষ করার আগে নদী থাপ্পড় বেড়ে দিল। নদী থাপ্পড় খেয়ে নয়ন গালে হাত দিয়ে অসহায় ভাবে তাকিয়ে বলো, আমি একজন ভার্জিন ছিলাম, আমি সত্যি কোনো খারাপ কাজ বা কোনো মেয়ের সাথে কিছু করি নাই। তোমাকে প্রথম স্পর্শ করছি, আমার যত চাহিদা আমি তোমার থেকে মিটিয়ে নেই। আমি সত্যি অন্য মেয়ের প্রতি আসক্ত না। তুমি তো দেখছো আমি জোর করে হইলেও তোমার সাথে দুষ্টুমি করতাম। আমার যখন যা ইচ্ছে করছে আমি তোমার কাছে ছুটে গেছি। তুমি রাগ করলেও আমি তোমাকে মানিয়ে নিয়েও আমার শখ পূর্ণ করতাম। নয়নের কথাগুলো বলে বাচ্চাদের মতো কান্না কান্না ভাব নিয়ে তাকিয়ে থাকলে নদীর সকল রাগ গলে পানি হয়ে গেল। নয়নের গাল দুটা ধরে কপালে চুমু দিয়ে বলো, সরি, তোমাকে স্পর্শ করতে ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে মনে চায় তোর শরীর পুড়িয়ে দেই আর ওই মেয়েটাকে খুন করি। নদীর কথা শুনে নয়ন ভয়ে লাফ দিয়ে উঠে তোতলাতে তোতলাতে বলো, আরে আমি তো ইচ্ছে করে ওকে স্পর্শ করি নাই। তার জন্য সুস্থ আছো, না হলে মেরে ফেলতাম। নয়ন বুকে থুতু দিল। নয়নের হাত ধরে নদী খাটে বসিয়ে দিয়ে কোলে বসিয়ে গলা জড়িয়ে ধরে নয়নের গালে আঙুল দিয়ে স্পর্শ করতে করতে বলো, সকল শখ আবদার আমার কাছে করবে, আমি যতই রেগে থাকি, যখন যা লাগবে সব আমার কাছে। অন্য নারীর কাছে যাওয়ার চিন্তা করলে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। আমি রেগে থাকলেও তুমি আমার জামাইয়ের ইচ্ছে অপূর্ণ করব না, মাথায় রেখো। আমি তো জানি আমার বউ যত রেগে যা মারুক, দিন শেষে আমার সব আবদার পূর্ণ করে। আর নিজের অধিকার বুঝে নিতে একটু কষ্ট না করলে হয় নাকি? গুড, চলো বাসায় যাই, আম্মুকে সারপ্রাইজ দিব। আর তোমার সেবা আমি করব, তোমাকে কিছু করতে দিব না তুমি সুস্থ না হওয়া পর্যন্ত। তাই নদী নয়নের ছোট কিস করলে নয়ন নজাবার ভান করলো। নদী কানে হালকা কিস করে বলো, ফাজিল বর আমার। আমি শুধু ভাবি এই ফাজিলটার সাথে বিয়ে না হইলে জানতামও না ওই ফাজিলটা যে এত ভালো।
তাই আমি ভালো? অনেক ভালো। আচ্ছা যান, চলো ওঠো, রেডি হয়ে নাও, বাসায় যাই। আগামীকাল যাই। এখন তোমার কোল থেকে নামতে ভালো লাগছে না। বাসায় গিয়ে কোলে নিব। না মানে না। নদী বাচ্চাদের মতো আবদার করতে লাগলো। তখনই তুলি এসে বলল, নয়ন, সরি দুলা ভাই, আপনার জন্য বড় আম্মু চা পাঠিয়েছে। আর রাতে কি খাবেন সেগুলো বলে দেন, আম্মুকে বলতে হবে। নদী নয়নের কোল থেকে নেমে বলল, আম্মুকে বলো আমরা এখানে খাবো না, আমরা চলে যাব। কেন আজকে থাকবেন না? না। তুমি না কিছুক্ষণ আগেই থাকতে চাইলে, এখন আবার মুড চেঞ্জ হয়ে গেল কেমনে? তুলি তুই যা। তুলি চলে গেল। নয়নের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই থাকবে? হ্যাঁ, তুমি থাকলে কেন থাকবো না? নদী খুশি হয়ে গালে কিস করে বলল, লাভ ইউ জান। আমি ভাবছিলাম থাকবে না। ওকে কি খাবে বলো, আম্মু রান্না করবে। তোমরা যা খাবে আমিও তাই খাবো, আমার জন্য আলাদা কিছু রান্না করা লাগবে না। শোনো, তুমি তার মেয়ের জামাই, সে তার মেয়ের জামাইয়ের জন্য রান্না করবে, এতে তার বেশি ভালো লাগবে। খুদাই এত কষ্ট দেওয়ার মানে হয়? চুপ করো। কি খাবে বলো? ওয়েট, তোমার তো ভুনা খিচুড়ির সাথে ডিম ভাজি, মাংস এইসব পছন্দ, আমি বলে দেই। আরে থাকো, আমি জানিয়ে দিয়ে আসি। তুমি তাহলে চা খাও, আমি যাই। আর হ্যাঁ, আলমারিতে তোমার আগের জামা কাপড় আছে, ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নাও। নদী কথাগুলো বলে চলে গেল। নয়ন আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে অসমে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নিল। খাটে শুয়ে থেকে ফোনে গেমস খেলতে লাগলো। 8টার দিকে নয়ন সবার সাথে খাবার খেয়ে রুমে চলে গেল। নয়ন শুয়ে পড়তে নদী এসে নয়নের বুকে শুয়ে পড়ল। নয়ন নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী ঘুমিয়ে গেল। নয়নের ঘুম আসলো না। নয়ন নদীকে বালিশে শুয়ে দিতে তাকিয়ে দেখতে লাগলো। নয়নের ভাবে তাকিয়ে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেল। নয়নের পানি পিপাসা পেলে নয়ন খাট থেকে নেমে বোতল নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে তুলি পানি খাচ্ছে। নয়নকে দেখে তুলি বলল, এত রাতে ঘুমাও নাই? না, পানি খাবো। নয়ন ট্যাপ থেকে পানিটা বোতলে ভরে নিল। নয়ন পিছনের দিকে তাকাতে দেখে তুলি ওর বুকের ওপর থেকে অন্য সরিয়ে ফেলছে। আস্তে আস্তে তুলি নিজে পেটের ওপরে থেকে কামিজ ওঠানামা করতে লাগলো আর বলতে লাগলো, যা গরম পড়েছে না। নয়ন তুলির ভাবসাব ভালো না দেখে নয়ন বোতল নিয়ে চলে যেতে নিল। তুলি নয়নের হাত ধরে ফেল। নয়ন তুলির হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, হচ্ছেটা কি? নয়নের কথা শুনে তুলি নয়নের গলা জড়ি ধরে ঠোঁটরা নিজের দখলে নিতে যাবে। নয়ন তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুই কি বুঝোস না আমি তোকে কতটা ভালোবাসি? আমি তোর কারণে আমি বিয়ে ভাঙছিলাম, শুধুমাত্র তোকে ভালোবেসে। ভাগ্যের কি পরিহাস, তুই আমার চাচাতো বোনের জামাই হয়ে গেলি। সেদিন যদি না পালাতাম তাহলে আজ আমি নদীর জায়গায় থাকতাম। আমি তোকে আড়াল থেকে হাঁকলিয়ে রাখতাম। আমি তোকে দেখে রেখেছি, আর ওই নদী বিনা হিসাবে তোকে পেয়ে গেল। এসব কি বলছস? আমি তোকে ভালোবাসি না, এসব বাজে কথা বন্ধ কর। আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাস আর না বাস, এতে আমার কিচ্ছু যায় আসে না। শোন, আমাকে তুই নিজের করে নে। সকালে আমরা বিয়ে করব। আমি তোকে অনেক ভালোবাসবো। আমার মতো আদর এই নদীও দিতে পারবে না। নয়ন রাগে ঠাস ঠাস করে থাপড় মারলে তুলি রেগে নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। নয়ন তুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলি পায়ের সাথে পা বাঁধিয়ে নয়নকে ফ্লোরে ফেলে দিই নয়নের সাথে জোর জবরদস্তি করতে লাগলো। নয়ন বলতে লাগলো, তুলি, তুই পাগল হয়ে গেছস। তুলি আমাকে ছাড়। তুলি, তুই বেশি করছস কিন্তু, এটা ঠিক হচ্ছে না কিন্তু। তুলি নয়নের মাথায় বোতল দিয়ে সজোরে বাড়ি মারলে নয়ন মাথায় হাত দিয়ে বলল, কি করলি এটা? চুপ কর। নয়ন মাথা ব্যথায় কুকড়ে উঠল। তুলি নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। নয়ন নিজের শক্তি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তুলি সামনে থাকা বিড়াল তাড়ানো লাঠি দিয়ে বাড়ি মেরে বলল, আমি তোকে আমার করেই ছাড়বো। আমি তোর সন্তানের মা হতে চাই। আমি তোকে আমার করে ছাড়বো। তুলি, তুই নেশায় আসস। মন, তুই যা করছিস সেটা পাপ। মন, তোর পায়ে ধরি এমন কাজ করিস না। আমি তোর বোনের জামাই, তুই বুঝেক। চুপ কর। কিসের বোনের জামাই? যেদিন আমি তোকে নদীর জামাই হিসাবে দেখেছি সেদিন আমার মাথায় আগুন ধরে গিয়েছিল। তোকে ধাক্কা দিয়েছিলাম কুত্তা। তোর সারা জীবনের বাপ ডাকা শোনা বের হয়ে যেত ভালোভাবে লাগলে। তোর জন্য আমি কত কেঁদেছি। আমি তোকে ভালোবাসি। তুই আমার ভালোবাসা বুঝতে পারলি না। আমি তোকে মেরে ফেলবো যদি আমার কাজে বাধা দিস। নয়নটাও ঠেকানোর চেষ্টা করলে নয়নকে মারতে মারতে জোর করে শারীরিক সম্পর্ক করতে লাগলো। তুলি নিজের মতো আদর করতে লাগলো। নয়ন চিৎকার দিতে গেলে তুলি নয়নের মুখে অন্য ঢুকিয়ে দিল। নয়ন মাথা ব্যথায় অজ্ঞান হয়ে গেল। 5 মাস পর। কি রে তুলি, তোর পেট এত বড় বড় লাগছে কেন রে?
আর তুই এত বমি কেন করস? গ্যাস ফর্ম করছে তাই বমি হচ্ছে, আর গ্যাসে পেট ফুলে থাকে। দুলাভাই আসলো না? না, ওই বাসায় গেছে, আমি একদিন থেকে চলে যাব। ও আচ্ছা। নদী চলে গেল। নদী আর আম্মুর সাথে কথা বলতে লাগলো। নদীর আম্মু বলল, আরে এত চিন্তার কি আছে, আল্লাহ চাইলে যখন তখন বাচ্চা দিবে, এত টেনশন হওয়ার কোনো মানে আছে? আমু 6 মাস ধরে নয়ন কেমন যেন হয়ে যাচ্ছে। ওই বাচ্চাদের অনেক পছন্দ করে, তাই আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, বাট কোনো কাজ হচ্ছে না। আমার ডাক্তার দেখানোর দরকার, তুমি প্লিজ আমার সাথে চলো। আচ্ছা, তোর আব্বুর পরিচিত ডাক্তার আছে, ওনার সাথে দেখা করব। তুই থাক, আমি রেডি হয়ে আসি। নদীর আম্মু রেডি হতে চলে গেল। রেডি হয়ে এসে নদীকে নিয়ে ডাক্তারের কাছে গেল। সন্ধ্যার দিকে নদী বাসায় চলে গেল। নয়ন সোফায় বসে থেকে টিভি দেখছিল। হঠাৎ করে নদীকে দেখে নয়ন সোফা থেকে উঠে বলল, জান, তোমার মন খারাপ নাকি? নদী কিছু না বলে সোজা রুমে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। নয়নের আম্মু অবাক হয়ে বলল, কি ব্যাপার? নদীর কি হইল? এভাবে চলে গেল কেন? কি জানি বুঝতে পারছি না, দেখি কি হয়েছে। নয়ন সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে অবাক হয়ে গেল। নয়ন নদীকে এভাবে কান্না করতে দেখে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। নয়ন তাড়াতাড়ি করে নদীর কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী নয়নকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগলো। নয়ন বলে উঠল, কি হয়েছে? এভাবে কান্না কেন করছো? প্লিজ বলো, তোমাকে কেউ কিছু বলেছে? কেউ কিছু করেছে? বলো আমাকে, একবার শুধু বলো, কে কষ্ট দিয়েছে তোমাকে? নদী কোনো উত্তর না দিয়ে শুধু কান্না করতে লাগলো। নদী নয়নকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। নয়ন, তুমি আমাকে ছেড়ে দিও না। তুমি অন্য কাউকে বিয়ে করে নিও, তাও তুমি আমাকে তোমার মনে একটু জায়গা দিও। এই পাগলি, এইসব কি বলছো? আমি কেন তোমাকে ছেড়ে দিব? এই কি হয়েছে? প্লিজ বলো না, আমার অনেক টেনশন হচ্ছে। প্লিজ বলো কি হয়েছে। নয়ন কান্না করার মতো অবস্থা হয়ে গেল। নদী নয়নকে সরিয়ে দিয়ে বলল, তুমি অন্য কাউকে বিয়ে করে নিও, আমি এখানে আর থাকবো না। কি যাতা বলো, আমি অন্য কাউকে বিয়ে করব মানে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে আমি কখনোই বিয়ে করব না, তুমি ভালো করে জানো। বিয়ে অবশ্যই করবে, এই রিপোর্ট পড়ো তাহলে বুঝবে। নদী রিপোর্ট দিলে নয়ন রিপোর্ট হাতে নিয়ে ভালোভাবে দেখতে লাগলো। নয়ন বারবার রিপোর্ট চেক করতে লাগলো। নদী বলে ওঠে, বারবার চেক করে লাভ নেই, এটাই সত্যি। আমি কখনোই তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না, আমি বাসায় চলে যাচ্ছি। নয়নের আম্মু রুমে আসলে নদীর কথাগুলো শুনে বলল, তুমি কখনো মা হতে পারবে না? না, আপনি নয়নকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কি বলছো? চিকিৎসা করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। 30% চান্স, তাই আমার মনে হয় না কোনো কাজ হবে। আমার পেছনে সময় কাটানো মানে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করা। নদী কথাগুলো বলে লাগেজ গোছাতে লাগলো। নয়ন খাতে ঠাস করে বসে পড়লো। নয়নের আম্মু বলে ওঠে, তোমাদের যেটা ভালো মনে হয় তাই করো। নয়নের আম্মু চলে গেল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, নদী, সমস্যা নাই, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি দেখে শুনে একটা বিয়ে করে নিও। আমার কথা ভেবো না, আমি তোমাকে ছাড়া ভালোই থাকবো। নদী চলে যেতে নিবে। নয়ন নদীর হাত পেছন থেকে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার সন্তানের কোনো দরকার নেই, আমি তোমাকে ভালোবাসি নদী। আমি সন্তানের জন্য আমার ভালোবাসা আমি হারাতে পারবো না। আমি বাবা হতে চাই না, আমার প্রিয় মানুষকে ছেড়ে দিয়ে আমি বাবার স্বাদ খুঁজতে চাই না। আমি তোমাকে চাই, সন্তান আমি চাই না। আমার বাচ্চাদের একদম পছন্দ না, বাচ্চা দেখলে আমার অ্যালার্জি ওঠে। নয়নের কথাগুলো মুখে বলেও বুকের ভেতরে হাহা করে উঠলো। নয়নের চোখে পানি টলমল করতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে হামা করে কান্না করে বলল, আমি জানি তুমি বাচ্চাদের কত ভালোবাসো, আমাকে খুশি করার জন্য মিথ্যা বলছো। নয়ন, আবেগ দিয়ে দুনিয়া চলবে না। নয়ন, তুমি বিয়ে করলে দেখবে তোমার দ্বিতীয় বউকে পেয়ে দেখো, আমাকে আর মনে পড়বে না। দেখো, তাকে ভালোবাসতেই তোমার সময় চলে যাবে। নদীর কথা শুনে নয়ন আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলো, আমি তোমাকে ভুলে যাব, যেহেতু সেখানে তো আমার বিয়ে করার প্রশ্ন আসে না। আমি তোমাকে কতবার বলবো, আমার বাচ্চা পছন্দ না। আমার কথা বুঝো না তুমি? বাচ্চা হবে না, এতে আমি অনেক খুশি। এইসব বাচ্চা হইলে সারাদিন ঘ্যান ঘ্যান করবে, আমার ঘুমের 12টা বাজাবে, আমার বউকে জ্বালাবে, আমাকে সময় দিতে না। বাচ্চা না হওয়া ভালো, ওরা হইলে আমার আদরের ভাগ বসিয়ে দিবে। তখন দেখা যাবে তুমি বাবু নিয়ে পড়ে আছো, আর আমি একা বসে থেকে দেখছি। থাক বাবা, আমার বাচ্চার কোনো দরকার নাই। নয়নের কথা শুনে নদী যেন থমকে গেল। নদী নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো,
আল্লাহ, এই আমি কাকে দেখছি? আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? আমি এই মানুষটাকে বাবা ডাক শোনাতে পারবো না। আমার ভাবতে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আল্লাহ গো। নদী নয়নের মুখে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। নয়ন নদীকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে গিয়ে দোতলায় বসে বলল, ওই দেখো, আকাশে চাঁদ উঠেছে। আমি তোমাকে ওই চাঁদের মতো একা পেতে চাই। আমি তোমার পাশে কাউকে চাই না। আমি তোমাকে নিয়ে বৃদ্ধ হতে চাই। তুমি আমার পাশে থাকলে আমার কাউকে লাগবে না। তুমি এত ভালো কেন? নদী কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। নয়নের চোখের কোণে পানি গড়িয়ে পড়ার আগে মুছে ফেলল। 1 মাস পর। বউ, কি ব্যাপার? কোথায় যাও? বাসায় যাচ্ছি। কেন? যাও না তো, আমার তোমাকে ছাড়া ঘুমাতে ভালো লাগে না। আমি তোমাকে যেতে দিব না। জান, আমি চলে আসবো। বাসায় যেতে হবে। তুলি এমন একটা কাজ করেছে। কি কাজ করছে? বাসায় যাব, পরে বলবো। আচ্ছা, তুমি তো অনেকদিন ধরে যাও না, চলো যাই। না। চলো না। আচ্ছা, তুলি তো তোমার ক্লাসমেট ছিল, তুমি ওর ব্যাপারে তো অনেক কিছুই জানো, তাই না? আমি কারো ব্যাপারে কিছু জানি না, তুমি যাও। রেগে কেন যাচ্ছ? রাগ না করে চলো ঘুরে আসি। এভাবে বাসা থেকে কি করবে? না। নয়নকে টেনে নদী নিয়ে গেল। নয়ন নদীর সাথে ওর বাসায় চলে গেল। নয়ন ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। তুলিরামও নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন, আমার তোমার সাথে কথা ছিল। তুমি আমার সাথে একটু আসবে? কি কথা আন্টি? তুলি প্রেগনেন্ট। তুলির আম্মুর কথা শুনে নদী চমকে গেল। নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়ন সোফায় বসে পড়ল। তুলির আম্মু বলল, এখন কি তুমি আসবে আমার সাথে? তোমার পরিচিত ডাক্তার আছে কি? বাচ্চাটা ফেলে দিতে চাচ্ছি। আমি আমার বাচ্চা ফেলবো না। তোমরা কি আমার কথা বুঝো না? তুলির আম্মু সজোরে থাপ্পড় মারল। তুলি পড়ে যেতে নিবে, সাথে সাথে নয়ন তুলিকে ধরে ফেল। তুলি বলে ওঠে, নয়ন, আমি এই বাচ্চা ফেলবো না। তুমি সবাইকে বুঝিয়ে দাও। নয়ন তুলিকে ছেড়ে দিল। তুলির আম্মু রেগে বলল, তুলি পাগলামি করবি না। এই বাচ্চার কোনো পরিচয় নাই। এইটা একটা জারজ সন্তান। এই সন্তান রাখার কোনো মানেই হয় না। তুলি, এই বাচ্চার বাবাকে আমাদের বল, আমরা তাকে বের করে তোর সাথে বিয়ে দিয়ে দিব। তুলির কথা শুনে নয়ন বিষম খেল। তুলি নয়নকে পানি এগিয়ে দিলে নয়ন তুলির হাতের পানি এক ঝটকে ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল। নয়ন রেগে হাত মুঠো করে নিল। তুলির আম্মু বলে ওঠে, এই বাচ্চার কোনো বাপের পরিচয় নাই। এই সন্তান একটা জারক সন্তান। তুলির আম্মু আরো বাজে বাজে কথা বলে নয়ন আর সহ্য করতে না পেরে বলে উঠল, ব্যাস আন্টি, অনেক হয়েছে। আপনি জানেন এই সন্তান আমার, তারপর আপনি বারবার জারদ সন্তান কেন বলছেন? নয়ন চিল্লিয়ে কথাগুলো বলল। সবাই যেন থমকে গেল। নদী কয়েক পা পিছিয়ে গেল। নদী হাত পা কাঁপতে লাগলো। নদী কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি? তোমার সন্তান মানে? নয়ন, আমি মনে হয় ভুল শুনছি। নয়ন, তুমি আবার কথাটা বলো তো। আমার কান ভুল শুনছে। কি যা তা শুনে না, আবার বলো তো। নয়ন নদীর বাহু ধরে বলল, তুমি শান্ত হও নদী, ওই সন্তান আমার। নদী অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে সাথে সাথে নয়ন কোলে তুলে নিল। নদীর আম্মু রেগে নয়নকে বলল, তুই আমার মেয়ের সাথে বেইমানি কিভাবে করলি? আমার মেয়েকে বিয়ে করে আমার ভাতিজিকে প্রেগনেন্ট কিভাবে করতে পারলি? নদীর আম্মু মারতে যাবে নয়ন সাথে সাথে নদীকে সোফা শুয়ে দিল। নদীর মুখে পানি ছিটে দিতে লাগলো। নয়ন বলতে লাগলো, এই নদীর চোখ খুলো না। এই পাগলি ছোট, খুলো না। আমার অনেক ভয় লাগছে, প্লিজ প্লিজ চোখ খুলো। নয়ন কান্না করে দিল। নদীর আম্মু আব্বু রেগে নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার মেয়ের থেকে দূরে থাক। তুই আর এইসব মিথ্যে নাটক করবি না। নয়ন কিছু বলতে যাবে নদীর জ্ঞান ফিরল। নদী উঠে বসলো। নয়ন কিছু বলতে যাবে নদী বলে ওঠে, অভিনন্দন নয়ন, আমি রাগ করি নাই। আমি তো তোমাকে বাবা ডাক শোনাতে পারলাম না। আমি তো নিজেই চাইছি তোমাকে বিয়ে করাবো। যাক, ভালো হয়েছে। আমার বোন আমার সতীন হবে। কিসের সতীন? আমি ওকে বিয়ে করব না। আমি মরে গেলেও ওকে বিয়ে করব না। আরে বাহ, ওকে প্রেগনেন্ট করে দিয়ে আর ওকে বিয়ে করতে পারবে না? নয়ন, এইটা কেমন বিচার হইল? ওকে তো তোমাকে বিয়ে করতেই হবে। আমি ইচ্ছে করে কিছু করি নাই। ইচ্ছে করে না করে, না ইচ্ছে করেই হোক, ওর পেটে তো তোমার বাচ্চা। নয়ন, তুমি বিয়ে করতে বাধ্য। নদী, আমি ওকে বিয়ে জীবনেও করব না। ও ফালতু একটা মেয়ে। নদী রেগে দাঁড়িয়ে নয়নের গালে সজোরে থাপড় মেরে কলার ধরে বলল, ও শরীর ভালো লাগছে, কিন্তু ওকে বিয়ে করতে তোর যত সমস্যা, তুই ওকে বিয়ে করবি মানে করবি। যেমন ওর দেহ পেতে ভালো লাগছে, তেমন ওকে বিয়েও করবি। নদী, আমার কথা শুনো। আমি নিজের ইচ্ছে কিছু করি নাই। ওই আমার সাথে। নয়নকে থামিয়ে দিয়ে নদী বলে ওঠে, চুপ কর। তুই ছেলে মানুষ, তোর যে কন্ট্রোল কম আমি কি জানি না? তুই আসলেই শোন,
কোনো কথা শুনতে চাই না। তুলিকে তুই বিয়ে করবি, আমি চাই না তোর জন্য ওই বাচ্চার বদনাম হোক। নদী, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কেন বুঝছো না? আমি ইচ্ছে করে কিছুই করি নাই। ওই আমাকে। নয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সজোরে থাপড় মেরে নদী বলল, চাচ্চু, কাজীকে নিয়ে আসেন, ওদের আমি বিয়ে দিব। নয়ন জলি চাচুকে ধরে বলল। আঙ্কেল প্লিজ, কাজী নিয়ে আসবেন না। নদী হাত ধরে টান দিয়ে নিয়ে এসে বলল, তুই এত ছ্যাঁচড়া কেন রে? বউ থাকতে অন্য মেয়ের কাছে গেছস, আর বিয়ে করতে এত সমস্যা কেন? তুই কি ওই বাচ্চাকে জারজ সন্তান প্রমাণ করতে চাস? তুই জানোস এই ধরনের বাচ্চাদের কিভাবে সমাজ দেখে? নদী রাগে কান্দে তুলির দিকে তাকিয়ে বলল, তোকে আমার খুন করতে ইচ্ছে করছে। তুই ইচ্ছে করে বাচ্চাটা নিয়েছিস, আমি খুব ভালো করেই জানি। আমি তোকে বিয়ে করব না, তোর স্বপ্ন পূর্ণ কখনোই হবে না। আমি কি তোকে বলছি আমাকে বিয়ে কর? তোর বউ তো বলছে বাচ্চা হয়ে গেলে আমি তো দেশে থাকবো না, সেখানে তোকে বিয়ে করার প্রশ্ন আছে না। তুলির আব্বু তুলিকে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলে, তুই কেমন মেয়ে? নিজের বোনের জামাইয়ের সাথে নোংরামি করিস? তোকে আমি মেরে ফেলবো। তোর মতো মেয়েকে আমার কোনো দরকার নেই। তুলির আব্বু গলা চেপে ধরলেই তুলির আম্মু নদীর আম্মু দড়িকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলির আম্মু বলে ওঠে, আল্লাহ তো ভয় লাগে, ওকে ছেড়ে দাও। আমার মেয়ে ভুল করেছে, আমি মেনে নিচ্ছি। আমি এই বাচ্চা ফিরে দেওয়ার অনেক চেষ্টা করেছি, ওই শুনে না। ওকে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। তুলির আম্মুকে তুলির আব্বু সজোরে থাপ্পড় মারল। তুলির আম্মুর চুলের মুঠো ধরে বলে, সব দোষ তোর। তুই নিজের মেয়েকে দেখে রাখলে এমন কিছুই হতো না। তোর মতো মা থাকলে একটা অস্বাভাবিকের কিছুই না এটা। দুইজন বের হয়ে যা। দুজনকে ধাক্কা দিয়ে বের করতে গেলে সাথে সাথে নদী দুজনকে ধরে ফেললো। নদী বলে ওঠে, চাচ্চু শান্ত হও। এই নয়ন তুলিকে বিয়ে করবে আর বউয়ের মর্যাদাও দিতে ওই বাধ্য। আব্বু তুমি কাজীকে ডাক দাও, আমি ওদের বিয়ে দিয়ে দিব। নদীর আব্বু কিছু না বলে নদী নিজে ওর আব্বুর ফোনে কাজীকে কল দিয়ে আসতে বলো। নয়ন পালানোর চেষ্টা করলে নদী টান দিয়ে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে বলো, তুই যদি ওকে বিয়ে না করস তাহলে আমার মরা মুখ দেখবি। তুই আমার ফ্যামিলিতে যে অশান্তি ঢুকিয়ে দিয়েছিস তার সমাধান তুই করবি। নদী, ওইটা তুলির দোষ, আমার না। নদী নয়নের কথা শুনি রাগে তুলির ওড়না নিয়ে এসে সোজা ওর মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলো, চুপ করে থাক, তোর কথা শুনলে রাগে মাথায় রক্ত উঠে যাবে। নয়ন ওড়নাটা মুখ থেকে সরাতে যাবে সাথে সাথে নদী রান্নাঘর থেকে দড়ি নিয়ে এসে নয়নকে বাঁধার চেষ্টা করতে লাগলো। নয়ন মুখে ওড়না সরিয়ে দিয়ে বলো, জান, তোমার রাগ উঠেছে, তুমি নিজেও জানো না কি করছো। প্লিজ স্বাভাবিক হয়ে আমার কথা শোনো। চুপ কর তুই। কাজে আসলে দুইজনকে জোর করে বিয়ে পড়ানো শুরু করলো। নয়ন হাত পিছনে করে রাখলো। কাবিনের খাতায় সাইন করতে না দেখে নদী বলে উঠলো, ওকে করিস না, আমার মৃত্যু তোর জন্য ভালো হয়, থাক। নদী, অজ্ঞানের মতো কথা বলবে না। আর তুলি, তোর কপালে দুঃখ আছে। বাচ্চাটা শুধু দুনিয়াতে আসুক, আমি তোকে খুন করব। তোর আঘাত এখনো আমার মাথায় আছে। তুই আমার সামনে আমার বোনকে হুমকি দাস? নয়নের মুখে সজোরে আঘাত করলো। নয়নের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন কান্না করতে করতে বলতে লাগলো, যা আমি করি নাই তার জন্য কেন আমাকে এত শাস্তি পেতে হবে? নদী কিছু না বলে সোজা